শিবির একটি অত্যন্ত ভালো সংগঠন। নুরুল হক নূর মাঝে মাঝে মেসেজ করেছে, আমরা যখন বিভক্ত হয়ে গেলাম, বিশেষত আমাদের একজন লিডার ইসরায়েলের একজন প্রতিনিধির সাথে দেখা সাক্ষাৎ করলো, সেটা তো হজের কথা বলে। এটা কিন্তু নাগরিকরা যারা মুসলিম সেন্টিমেন্ট তারা ব্যাপকভাবে হার্ট করে। শিবির ক্যাডার থেকে ছাত্র যুব অধিকার পরিষদের বিশাল নেতা তারেক। আমাদেরকে মানুষ অনেকটা জোর করে রাজনীতিতে ফোর্স করে। আমি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হয়ে হলো আই নিউজের মাধ্যমে। ভারতের সরকার আমাদের শত্রু, ভারতের বিরোধী দল আমাদের শত্রু, ভারতের নাগরিকরাও আমাদের শত্রু, এমনকি ভারতের প্রত্যেকটা ধূলিকণাও আমাদের শত্রু। একজন সাংবাদিক হিসেবে আমি আপনার কাছ থেকে জানতে চাই। তো আপনি কিছু বলবেন না, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি একজন সাংবাদিক হিসেবে। আপনি সেই মার্কেটিং পলিসিকেই প্রেইজ করতেছেন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বাট আমাকে ক্রিটিসাইজ করছেন। ঠিক আছে। হাসিনা যখন রাস্তাঘাট বন্ধ করে যাই, এক প্রোটোকল নিয়ে যায়, তখন জানানো হয় না? তখনও তো হয়। তখন নাগরিকদেরকে এরকম মাথায় চোখে থাকতে হয়, পুলিশ উল্টা দিক হয়ে পাশা দেখায় থাকে, ঠিক আছে, যে হাসিনার গাড়ির দিকে তাকানো যাবে না। ডাকসু ভিপি নুরুল হক নূর যখন গণভবনে গিয়ে শেখ হাসিনাকে মা ডাকলো, তার মধ্য দিয়ে এই আন্দোলনের কবর রচনা হয়। এই যে যে স্ক্যামগুলো আপনারা জেনেছেন, এই জানার পিছনে আমার অনেকটা হাত রয়েছে। নুরুল হক নূরের পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো। আপনার তো সোশ্যাল মিডিয়ায় তো আপনার অনেকগুলো নাম, যেমন বিকাশ তারেক, আম তারেক, মধু তারেক। তো কি বলে আপনাকে ডাকবো? কি বলে ডাকবেন? আমি একজন সাধারণ অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিজমের পাশাপাশি ছোটো ছোটো কিছু কাজ করার চেষ্টা করি। অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রি করা, মধু বিক্রি করা, আম বিক্রি করা। আসলে রাজনীতির পাশাপাশি প্রচলিত ব্যবসা, যেমন ডিপার্টমেন্টাল স্টোর থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত ব্যবসা করা, বা কোনো একটা কারখানা চালানো, এগুলো বা এই ধরনের উদ্যোগ নেওয়া অনেক টাফ একটা বিষয়। সে জায়গা থেকে যেই সিজনাল বিজনেসগুলো আছে, যখন আমের সিজন আসে বা মধুর সিজন আসে, তখন আমি, যেহেতু সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মানুষ আমার টাইম লাইনে যুক্ত আছে, তারা আমার শুভাকাঙ্ক্ষী, তো আমি যখন এগুলো বিক্রয়ের আহ্বান জানাই, তখন তারা এটা রেসপন্স করে বেশ ভালো। দেখা যাচ্ছে যে আমের সিজনে যেটুকু ইনকাম হয় সেটুকু দিয়ে আমি 4-5 মাস 6 মাস চলতে পারি। আবার মধু সিজনে যেটা ইনকাম হয় এবং সেলটা ভালো হয়। তো মানে আমি যদি আসলে কিছু তো করতে হবে, না করলে মানুষ খাবে কি? আসলে কিছু না করলে চুরি করতে হবে তাহলে। তা তো অবশ্যই। অনেক দিনের আপনার রাজনৈতিক ক্যারিয়ার, তো এর ভিতরে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে আসলে সমস্যাটা কোথায়, ওই সবচেয়ে বড় সমস্যা কোথায়? বাংলাদেশের মানুষ একটা মানে অন্যরকম ফাঁদে পড়েছে। ফাঁদটা হলো গণতান্ত্রিক পথে আসা কোনো ব্যক্তি স্বৈরাচার হয়ে গেছে, যার ফলে গণতন্ত্রের আন্দোলন কেমন কেমন হতে পারে সেটা তারাও জানে। এবং এইভাবে স্বৈরাচার হওয়া ব্যক্তি সহজেই গণতান্ত্রিক আন্দোলনকে আবার দমনও করতে পারে। অর্থাৎ যে আন্দোলন করতে পারে সে দমনও করতে পারে। এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ পড়ে গেছে। পাশাপাশি আমাদের এখানে লিডারশিপের একটা ক্রাইসিস আছে। সেই ক্রাইসিসের কারণে জনগণ আপনার হলো ফার্মলি বিলিভ করে যে কারো ডাকে ঝাঁপিয়ে পড়বে, এইরকম এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে না। অর্থাৎ মানুষ ক্লোজলি কাউকে আপন ভাবছে না কোন লিডারকে। সেই কারণে এই ধরনের একটা সংকট। বিশেষত মানে বিরোধী রাজনৈতিক ফোরামে বেগম জিয়ার পরিবার বা জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা রাজনীতি থেকে বেশ দূরে আছে। বিরোধী রাজনীতির লিগ্যাসি বলতে তারাই বোঝায়। এই দূরে থাকার কারণে মানুষ ক্লোজলি তাদের পছন্দের লিডার বিকল্প কাউকে পায়নি এখনো পর্যন্ত। হ্যাঁ, যে মানুষ মানে হলো খুব গভীরভাবে ফিল করে তারেক রহমানকে, বাট তাকে সামনে পাচ্ছে না। একটা লিমিটেশন, যে লিমিটেশনের কারণে শেখ হাসিনা 1974 সাল 75 সালের পরে বাংলাদেশে আসতে পারেনি, সেম একই এনভায়রনমেন্ট তারেক রহমানের ক্ষেত্রেও তৈরি হয়ে বাংলাদেশে তারেক রহমান কি কেন প্রয়োজন হবে? আপনি তারেক আপনার আছে, এটা, আরো আছে। হ্যাঁ, এটা বুঝতে হবে যে কোনো একটা রাজনৈতিক দল মানে কখন মানুষের হৃদয়ে গেঁথে যায়, বড় একটা পরিবর্তন যখন ওই রাজনৈতিক দল আনতে পারে তখন সেটা হৃদয়ে গেঁথে যায়। যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে, আপনার কাছে কি মনে হয় যে এই হৃদয়ে গেঁথে যাওয়ার মতো দল বাংলাদেশে আসতে চাইছে, কেউ আসতে দেয়নি, এরকম কিছু আপনি না, বলতে যাচ্ছেন? এখানে জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমান যেই ত্যাগের মধ্য দিয়ে তাদের দলকে প্রতিষ্ঠা করেছেন, এতটুকু পরীক্ষা এখনো অন্য কেউ দেয়নি, যার ফলে তাদের দলটা এত জনপ্রিয় হয়নি। আচ্ছা, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলই কিন্তু অত্যন্ত জরুরি।
দেশকে সুন্দর করতে হলে এই দুটো দলকেই সুন্দর করতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে অন্য কোনো রাজনৈতিক দল আসতে চাইলে তাদের জন্য রাস্তা ফাঁকা আছে, তারা আসতে পারে চাইলে, কোনো সমস্যা না, কোনো বাধা নাই তাদের জন্য, আপনি অন্য যে কেউ দেখেন, অন্য যে কেউই এসে এই জায়গাটা ঘাটতি পূরণ করতে পারে, তার জন্য তাকে পরীক্ষা দিতে হবে, নির্লোভ হওয়ার পরীক্ষা আপনারা দিতে তো হবে। বিভিন্ন জায়গায় বলে থাকেন যে আপনাদের নতুন দল, এজন্য আপনাদের উপর অনেক প্রেশার আসে, অনেক বাধা আসে। তো আসলে আমাদেরকে ওইভাবে সরকার মাথা ব্যথা মনে করে না। আমি আপনার অনেকগুলো বক্তব্যে শুনেছি যে আপনি বলছেন যে সরকার আপনাদেরকে এই প্রেশার ক্রিয়েট করতেছে, আপনাদের নেতা কর্মীদেরকে জেলে দিচ্ছে। এইটা আমরা যখন সরকারের মাথা ব্যথা ছিলাম 2018 সালে, তখন তো আমাদেরকে গ্রেপ্তার করলো, আমাকে গুম করলো, তখন একটা নিপীড়ন চলেছে। এই মুভমেন্টটা শেষ হওয়ার পরে সামাজিকভাবে আমাদের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অনেকখানি কমে গেছে। কেন? মানে কমে গেছে বলতে আপনার হলো নতুন করে কোনো সামাজিক বা রাজনৈতিক আন্দোলনে আমরা ওইভাবে মানে সোসাইটিকে বোঝাতে পারি নাই। হ্যাঁ, এটা কি আপনাদের ব্যর্থতা? এটা তো আমাদের ব্যর্থতা। আমরা বোঝাতে পারিনি নাগরিকদেরকে, এবং নাগরিক তো বুঝতে চায়, জানতে চায়, নাগরিক বিশ্বাস করতে চায়, কিন্তু সমস্যা হলো নাগরিকরা বারবার বিশ্বাস করতে গিয়ে ধোঁকা খায়। এই ধোঁকা খাওয়ার কারণে নাগরিকরা ধোঁকাটা কারা দেয়? ধোঁকাটা কারা দেয়? ধরেন একজন লিডার তার কর্মীদেরকে ডাকছে, তোমরা আসো, আন্দোলন গড়ে তোলো, গণজোয়ার তোলো, প্রতিরোধ করো। দেখা যাচ্ছে যে লিডার নিজেই সেখান থেকে গায়েব হয়ে গেছে, নাই হয়ে গেছে। কার কথা বলতে? এটা যে কেউই, ধরেন আমিও ভয় পেয়ে সরে যেতে পারি। আপনারাই তো এই আপনাদের দলই তো এইরকম আন্দোলন করছিলেন এবং সরকারের মাথা ব্যথা হয়ে আপনারা দাঁড়াইছিলেন। তো সেই মুহূর্তে আপনাদের ফোন লিডার এরকম মানে মানুষ যে একটা টিমকে সবসময় বিশ্বাস করবে এরকম না, ঠিক আছে? ওই কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা যে মানে আমরা আসলে কারা সেটা গুরুত্বপূর্ণ না। মানে আমি কে বা আমার সহযোদ্ধা যারা ছিল তারা কে, এটা গুরুত্বপূর্ণ না। মানে মেসেজটা গুরুত্বপূর্ণ ছিল, প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ ছিল। এই জায়গায় আমার পরিবর্তে একটা কলা গাছও যদি দাঁড়িয়ে কথা বলতো, সেই কথাটাই মানুষ শুনতো। বিষয়টা হলো ফ্যাক্ট গুরুত্বপূর্ণ। যেমন এখন কোটা সংস্কার আন্দোলন হচ্ছে, এই আন্দোলনটা 2018 মতোই গুরুত্বপূর্ণ একটা আন্দোলন। এই ফ্যাক্টটা ইম্পর্টেন্ট। মানে হলো রহিম, করিম, জব্বার কে বক্তব্য দিচ্ছে, এটা ডাজেন্ট ম্যাটার। ওই আন্দোলনে আমরা বক্তব্য দেওয়ার কারণে সোসাইটি আমাদেরকে গুরুত্ব দিয়েছে, আমরা ভয় পাইনি সেজন্য গুরুত্ব দিয়েছে। আবার ওই মুভমেন্টটা শেষ হয়ে গেছে, তখন গুরুত্ব শেষ হয়ে গেছে। আবার এখন দেখেন 2018 সালের পরে 24 সালে এসে আমাদের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে। এখন যে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে আমাদের গুরুত্ব নাই, আমাদের লিডারশিপ নাই, আমাদের কথা কেউ শুনবে না, ঠিক আছে? এর অনেকগুলো কারণ আছে। আমরাও মানুষকে অনেক জায়গায় অনেকভাবে কষ্ট দিয়েছি, প্রত্যাশা পূরণ করিনি, যে যে জায়গা থেকে কি কষ্ট দিয়েছেন অনেকভাবে কষ্ট। স্পেসিফিকভাবে একটা এইটা আমাদের যখন গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধ ছিলাম আমরা, মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা কোনো পরিবর্তনের জন্য চেষ্টা করছি, পারবো কিনা, ঠিক আছে? সেই জায়গা থেকে আমরা যখন বিভক্ত হয়ে গেলাম, বিশেষত আমাদের একজন লিডার ইসরায়েলের একজন প্রতিনিধির সাথে দেখা সাক্ষাৎ করলো, সেটা তো হজের কথা বলে, এটা কিন্তু নাগরিকরা যারা মুসলিম সেন্টিমেন্ট তারা ব্যাপকভাবে হার্ট করে, যে আমরা আসলে কাকে বিশ্বাস করলাম। এই যে মানুষ বারবার ধোঁকা খায়, আমরা যে ধোঁকা দেই বা আমাদের দ্বারা মানুষের প্রত্যাশা ভঙ্গ ঘটে, এর কারণেই কিন্তু মানুষ আমাদের ডাকে ব্যাপকভাবে সাড়া দেয় না। আমরা যেটা আন্দোলন করি, আমাদের সংগঠনের কিছু লোকজন আছে, এদেরকে এক জায়গায় করে কষ্ট সৃষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে তাদেরকে এক জায়গায় করে একটা মুভমেন্ট করি, প্রতিবাদ করি, তাতে বিভিন্ন সময় সমাজে বিভিন্ন পরিবর্তন হয়। কিন্তু এটা কিন্তু সেই গণজোয়ার না, যে জোয়ারে মানুষ আবেগ থেকে যে আমরা যাই সবাই মিলে পরিবর্তনটা করি, এই জোয়ারটা আমরা তৈরি করতে পারি। এখানে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনাদের গণ অধিকার পরিষদ, নুরুল হক নূর এবং হচ্ছে রেজা কিবরিয়া, তো দুইজনের মধ্যে দ্বন্দ্বে যখন আপনাদের দলটা বিভক্ত হয়, তখন আপনি মানে রেজা কিবরিয়ার সাথে কেন আসলেন? মানে আমি একটু শেষ করি। মানে বিষয়টা কি এরকম ছিল যে শোনা ছিল যে সে আগামীতে তত্ত্বাবধায়কের প্রধান হবেন, আপনি এরকম কোনো চিন্তা ভাবনা করে আচ্ছা, রেজা কিবরিয়া? আমি একটু বলি যে শেখ হাসিনা প্রাকৃতিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি কখনো মেনে নেবে না, এইটা আমি খুব ভালোভাবে অনুধাবন করি। হ্যাঁ, এবং তত্ত্বাবধায়ক তো শোনা যাচ্ছিল যে রেজা কিবরিয়া এরকম একটা শোনা এইসব, এটা আপনার হলো গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন সময় বিভিন্ন হাইপ তৈরি করে, মানে সোসাইটির মধ্যে কথা ছড়ায় দেয়, ঠিক আছে? এত সহজ না। ডক্টর ইউনূস সাহেবের নাম অনেকে বলে, রেজা কিবরিয়া সাহেবের নাম বলে, আরও অনেক আছে, ওই যে সুজনের আপনার হলো প্রতিনিধি, সুশাসনের জন্য নাগরিক, তার নাম আসে, বদিউজ্জামান, এরকম অনেকের নাম আসে। বেসিক্যালি আপনার হলো কোথায় মানে কোনো কিছুর আয়োজনই নাই, আপনি তত্ত্বাবধায়ক সরকার কেউ একজন হয়ে যাচ্ছে, এটা বিশ্বাস করা। আমার জায়গা থেকে যেটা সমস্যা ছিল, আমার কিছু মুরব্বী আছে, সেই মুরব্বীরা আমাকে পরামর্শ দেয় যে তারা আমাকে বলেছে যে যে এই বিষয়টা অত্যন্ত বিব্রতকর,
ইসরায়েলের বিষয়টা, ঠিক আছে? তোমার অন্য কোনো বিষয় বিবেচনা করা লাগবে নিজের না। সিদ্ধান্তে আসেননি। আমার নিজের সিদ্ধান্ত বলতে আমি নিজে অনেক কিছু ভাবি, অনেক চিন্তা করি। পাশাপাশি আমার কিছু মানে মানুষ আছে যারা আমাকে পরামর্শ দেয়, তাদেরকে আমি মুরব্বি মানি। এখন কি মনে হচ্ছে যে আপনি ডিসিশনটা কি রাইট নিয়েছিলেন নাকি? আমার যারা মুরব্বি আছে তারা আমাকে সাজেস্ট করে যে এটা একটা মানে বিগ ইস্যু। দেখো এই ইস্যুতে আপনার হলো একজন ব্যক্তি 14 বছর ধরে জেলে আছে। নাম কি ওনার? আসলাম চৌধুরী 14 বছর ধরে জেলে আছে এই সেম ইস্যুতে। সো এই ইস্যুটাতে মানে নুরুল হক নূর জেলে না থাকলেও এটা একটা বড় একটা কালো দাগ, যে দাগটা মানে একটা দলের নেতা কর্মীরা সারা জীবন আপনার কাছে বয়ে কি নিয়ে মনে বেড়াতে হচ্ছে পারে যে না। আপনি আপনি ওখান থেকে রেজা কিবরিয়ার সাথে আসলেন এবং এসে আপনি কি রাইট ডিসিশন নিয়েছেন ওই টাইমটাতে? আমরা আসলে মানে ডক্টর রেজা কিবরিয়াকে অনেক বেশি ভালোবেসে আপনার হলো তার সঙ্গে বিবাদ সৃষ্টি করেছে, বিষয়টা মোটেও এরকম না। এইটা একটা মানে হলো নৈতিক চিন্তা থেকে আমরা এখান থেকে সরে এসেছি, ঠিক আছে? ডক্টর রেজা কিবরিয়ার প্রতি জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, কেন করা হয়েছে সেটা ডক্টর রেজা কিবরিয়া এই প্রশ্নটাই তুলেছিলেন যে তুমি যে এটা করলা দলের সঙ্গে আলোচনা করেছো এটা সত্য না মিথ্যা, বা এখানে কতটুকু লেনদেন হয়েছে বা কী, এই প্রশ্নটা করার সঙ্গে তাকে তেড়ে মারতে গিয়েছে তার ছেলেপেলেরা এবং সে সহ। এই যে একটা প্রশ্ন করতে গেলে তাকে হেনস্থা করা হচ্ছে, তাকে দল থেকে বের করে দেওয়ার মানে বিষয় হচ্ছে, এই জায়গাটাতে আমরা তাকে সাপোর্ট দিয়েছি যে তার প্রতি জুলুম হচ্ছে, তার পাশে আমরা দাঁড়িয়েছি যে একজন ভদ্র মানুষ, সুজন মানুষ, এবং যে আপনার হলো সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে বড় একটা জায়গা ছেড়ে, আইএমএফের মতো জায়গা ছেড়ে বাংলাদেশের রাজনীতিতে সময় দিতে এসেছে, ঠিক আছে? এই রকম মানে একজন মানুষের কষ্ট দিচ্ছি আমরা। আপনার কাছে কি মনে হয় না যিনি IMF এ ছিলেন ওই জায়গাটার জন্য সে পারফেক্ট ছিলেন, কিন্তু রাজনীতির জন্য তিনি পারফেক্ট না? এটা আমি জানতে চাচ্ছি যে আপনার কাছে কি মনে হয়? আমি বলি, ডক্টর রেজা কিবরিয়া রাজনীতিতে এমন এমন বয়ান ইতিপূর্বে দিয়েছেন যে বয়ানগুলো বাংলাদেশের নাগরিকরা কখনো শুনে নাই। এই ধরনের বয়ান শুনে মানুষ অভ্যস্ত না। তিনি একটা অর্থনীতির হ্যাঁ, সে না, ওই অর্থনীতির বয়ান দিলে তো বাংলাদেশের অর্থনীতি নিয়ে ডক্টর রেজা কিবরিয়া খুব কম বয়ান দিয়েছেন। কেন কম বয়ান দিয়েছেন জানেন? তার কাছে কিছু অর্থনৈতিক পরিকল্পনা আছে, যে অর্থনৈতিক পরিকল্পনাগুলো উনি আওয়ামী লীগের কাছে শেয়ার করতে চান না। এইটা দেশের সেবায় উনি নিজে দেশকে দিতে চান। এটা আওয়ামী লীগকে দিয়ে দিলে আওয়ামী লীগ এটাকে মিস ইউজ করবে। আপনাদের সাথে কিছু শেয়ার করছে যে আমাদের সাথে শেয়ার করেছে সেগুলো না, আমাদেরকে বলা না, যাবে? অর্থনৈতিক এই কৌশলগুলো যে আমি দেশের জন্য এই বিষয়গুলো পরিবর্তন আনতে চাই, এগুলো যদি একজন রাজনৈতিক কর্মী আগেই সব ডিসক্লোজ করে আপনার অপোজিটের হাতে তুলে দেয়, তখন তারা এটাকে নিয়ে কাজে লাগায়, ঠিক আছে? তো সেই জায়গাগুলোতে প্রত্যেকটা রাজনৈতিক নেতাকর্মী তাদের একটা চ্যারিস ডিজায়ার থাকে যে আমি যদি কোনো সময় ইম্পাওয়ার হই, আমি দেশের জন্য এই পরিবর্তনটা আনবো। এবং আপনারা চাচ্ছেন ঠিক যে আছে। আগামীতে যদি আপনারা ক্ষমতায় আসেন তাহলে এই অর্থনীতির যে অনেক ধরনের মূল পরিকল্পনা মন্ত্রগুলো আছে, আমাদের দেখেন, বাংলাদেশে প্রতিবন্ধীদের নিয়ে তেমন কোনো অর্থনীতি নাই, তারপরে বিধবাদের নিয়ে তেমন কোনো অর্থনীতি নাই। একজন বিধবাকে আপনি 550 টাকা ভাতা দিচ্ছেন, ঠিক আছে? তার স্বামী নাই, তার মানে বাকি তার মাসে যে ব্যয় সেটা কীভাবে তাকে নির্বাহ করতে বলছেন? সে কি দেবরের কাছে যাবে না ভাসুরের কাছে যাবে? কার কাছে গিয়ে সে ছোট হয়ে টাকা নেবে? বিষয়টা দেখেন, এই নিয়ে বাংলাদেশে কোনো অর্থনীতি নাই। তারপরে প্রতিবন্ধীদের জন্য 750 টাকা ভাতা দিচ্ছে। একজন প্রতিবন্ধী 750 টাকা ভাতা দিয়ে একটা শার্ট কেনা হয় নাকি একটা জুতা কেনা হয়? এই বিষয়ে কোনো ভালো অর্থনীতি নাই। তো এই সব বিষয়ে ডক্টর রেজা কিবরিয়া আমাদের সাথে বিভিন্ন ধরনের কলাকৌশল নিয়ে আলোচনা করতেন। আমরা আপনার জাস্ট একটু বললাম আর কি। জি না না বুঝতে পারছি। আমি আপনার একটা কথা আমাকে ক্লিয়ার করে না যে আপনি রেজা কিবরিয়ার সাথে এসে নুরুল হক নূরকে ছেড়ে আপনি ওই সময়ের ডিসিশনটা বা সিদ্ধান্তটা কি আপনার সঠিক ছিল? আপনি এটা আমাকে জি, বলেন। আমি আসলে ঠিক ছিল? হ্যাঁ, আচ্ছা, এরপর আমি জানতে চাই, এই যে মানে আপনি তো সপ্তাহে 7 দিনই বোধহয় রাজনীতি তারপর এগুলো নিয়েই ব্যস্ত থাকেন। এই মানে নিজেকে সময় দেন এবং পরিবারকে সময় দেন কিভাবে এত ব্যস্ততার মাঝে? আসলে আমরা এই রাজনীতি করতে আসে পরিবারের প্রতি অনেক জুলুম করি। আমি আমার বাবার সেবা যত্ন করার বেশি একটা সুযোগ পাইনি। বাবা অতটা অসুস্থও হয়নি। বাবা 4-5 দিন আগে খুব অসুস্থ হয়ে পড়ে আমি দৌড়ে গিয়েছি যে আমি তো বাবার প্রতি অনেক জুলুম করেছি। ঠিক একইভাবে আমার সন্তান, কি হয়েছে আপনি? সেও মানে অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে। আমার ওয়াইফ, তাকেও আমি সময় দিতে পারি না। সামগ্রিকভাবে আমার সন্তান আমার কাছ থেকে দূরে আছে, মাসে একবার দেখা হয়। এরকমভাবে পরিবারের প্রতি আমরা অনেক
মানে অত্যাচার করি। তো আসলে দেশের 16 কোটি মানুষের মধ্যে 2-4 জন মানুষের জীবনে একটু অন্যরকম হবে, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, এত প্রফেশন থাকতে এবং এত অপশন থাকাও সত্ত্বেও রাজনীতিতে কেন আসলেন? রাজনীতি আচ্ছা, আমরা যখন কোটা সংস্কার আন্দোলনটা মানে সম্পৃক্ত হয়ে গেলাম, তখন আমাদেরকে মানুষ অনেকটা জোর করে রাজনীতিতে ফোর্স করে যে আপনারা রাজনীতি করেন। সে জায়গা থেকে আমরা রাজনীতিতে প্রবেশ করেছি। পাশাপাশি এখানে প্রবেশ করার পরে অনেকগুলো দায়বদ্ধতা তৈরি হয়েছে। লোক বলতে এরা কি রাজনীতিবিদরাই নাকি আম জনতা, কোনটা? এটা আমাদের কাছে প্রবাসী ভাইরা ফোন দিয়ে বলেছে, নাগরিকরা প্রবাসী ভাইরা তখন আপনাদেরকে কিভাবে চিনতো? কোঠা আন্দোলনের কোটা আন্দোলনের কারণে তো তারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। বেসিক্যালি 2018 সালের আগে কেউ ফেসবুকে একটা টু শব্দ করতে পারতো না। নাগরিকরা ফেসবুক ভিত্তিক প্রতিবাদ, মানে অনলাইন ভিত্তিক প্রতিবাদ কখন থেকে শুরু করলো? একটা ছেলে ফেসবুকে পোস্ট করে না, কেন পোস্ট করে না? পোস্ট করলে তার চাকরি হবে না সরকারি, এই ভয়তে সে পোস্ট করে না। সেই জায়গা থেকে আমরা ছাত্র সমাজকে টেনে বের করে নিয়ে আসছি যে না, আমরা প্রতিবাদ করব। এর আগে রাজনৈতিক দলগুলোও কোনো প্রোগ্রাম কর্মসূচি করতো না। বিএনপি প্রোগ্রাম করতো না, জামাত প্রোগ্রাম করতো না, অন্যান্য দলগুলো তো প্রোগ্রামে কোনো ইয়ে নাই, সব কিছু স্থিমিত হয়ে গেছিলো। পুরা আন্দোলন কেন্দ্রিক যে সমাজ আবার নতুন করে জেগে উঠেছে, এটা 2018 সালের আন্দোলনের মধ্য দিয়ে, নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে। এরপরেই আমাদেরকে মানুষ মানে ঠেলেই দিয়েছে রাজনীতির দিকে। আর আমি ব্যক্তিগতভাবে আমার রাজনীতি নিয়ে আমার রাজনীতি না তো, আমি একজন অ্যাক্টিভিস্ট মানুষ। এখনও আমি রাজনৈতিক কর্মী লেভেলের মানে এখনও হতে পারি নাই। হ্যাঁ, আমার বয়ান এখনও ঠিক নাই, আমার চিন্তা এখনও ঠিক হয়নি, আমার লক্ষ্য এখনও সুদৃঢ় হয়নি। কিন্তু হ্যাঁ, আমি ডিফোকাস হই বারবার। কখনো ভারতের পণ্য বয়কট আন্দোলন করছি, আরেকটা বিষয় আসলে সেটা নিয়ে কথা বলছি। আমার ফোকাস এখনও মানে মানে হলো মানে টিনিউর পর্যায়ে আছে, মানে ছোট গাছের মতো হয়ে আছে, এখনও এটার পরিপক্কতা কিছু আসেনি। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আসলে মানে সত্য কথা কেউ না, আমি তো এখনো সব কিছু বুঝি না, আমি তো আমি আমি অনেক বিষয়ে কনফিউজড হয়ে যাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি জানতে চাচ্ছিলাম যে আমি যেটা জানতে চাচ্ছি, রাজনীতি কেন আসলেন, কি জন্য আসা হলো? এটা তো বললাম যে আমরা আসলে আপনার হলো কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এই যে সংগ্রামে নেমে পড়লাম, এখান থেকে আর ফিরে যাওয়া হয় নাই। এখান থেকে ফিরে যাওয়া হয় নাই কেন? আমি একটা চাকরি করতাম, সেই চাকরিতে আমাকে আর ফিরে নিল না। তারপরে তখন নতুন করে অনলাইনে কিছু পণ্য বিক্রি শুরু করলাম। সামগ্রিকভাবে এরপরেই অনেকগুলো সোশ্যাল ইস্যু ছিল, কৃষকদের ধানের দাম বৃদ্ধি, তারপরে 383 প্রবাসী গ্রেপ্তার করার পরে মারাত্মকভাবে অ্যাক্টিভিজম চালালাম তাদেরকে মুক্ত করার জন্য। শেষ পর্যন্ত তাদেরকে মুক্ত করলাম, মামলা খারিজ হয়ে গেল। এরকম অনেকগুলো বিষয় জড়াই হয়ে যাওয়ার পরে আসলে এই প্রতিবাদগুলো ছাড়া থাকতে পারি না। এর আগে কি আপনি রাজনীতির সাথে জড়িত ছিলেন না? এর আগে পুরোপুরি ছাত্রদের, স্টুডেন্টদের ডিমান্ড কেন্দ্রিক অ্যাক্টিভিজমে আমি সম্পৃক্ত ছিলাম। যেমন আমি আমার পায়ে একটা গর্ত আছে এখানে, ওইটা ছাত্রলীগের ছেলেরা রড দিয়ে বাড়ি মেরে ওখান থেকে মাংস উঠে যায়, এই এতখানি মাংস গর্ত হয়ে যায়। 2018 সালের 20 জানুয়ারি, এটা হলো তেজগাঁ কলেজের সামনে, তেজগাঁ কলেজে আমি পরীক্ষা দিচ্ছিলাম, কৃষি ব্যাংকের লিখিত পরীক্ষা। ওখানে প্রশ্ন ফাঁস জালিয়াতি হচ্ছে, নকল সাপ্লাই হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ওই শিক্ষককে ধরে ফেলেছে হাতে নিতে, আপনি এটা কী করছেন? পুরা ক্লাসরুমে ছেলেপেলেকে বের করে নিয়ে এসে আন্দোলন শুরু করলাম, তেজগাঁ কলেজকে কেন্দ্র হিসেবে বাতিল করতে হবে। তখন ছাত্রলীগের ছেলেপেলে, তেজগাঁ কলেজের কর্মীরা বা স্টাফরা, শিক্ষকরা মিলে আমাদেরকে হামলা করে। শিক্ষকরা ওই সময় আমাদের উপর হামলার সাথে জড়িত ছিল, তাদের ইমেজ নষ্ট হচ্ছে বিষয়টা। তার মানে আপনি ওই টাইমটাতে কোনো রাজনীতির সাথে ইনভলভ? না, রাজনীতিতে ইনভলভ ছিলাম না। আচ্ছা, বাংলাদেশের বেশ কয়েকটি এরপরে 12 ব্যাংকের পরীক্ষা জালিয়াতি হলো। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দরজা ভেঙেছিলাম আমি। আচ্ছা। ওই পরীক্ষা বাতিল করবে না কেন, প্রশ্ন ফাঁস হয়েছে, ডিভাইস জালিয়াতি হয়েছে, কিন্তু পরীক্ষা বাতিল করছে না। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এখান থেকে আন্দোলন সংগঠিত করলাম। বাংলাদেশ ব্যাংকের ভিতরে গিয়ে আমাকে মারধর করলো। আমাকে তো ওই দিন ফেলে রেখে মারধর করেছিল বাংলাদেশ ব্যাংক। এটা বাংলাদেশ ব্যাংকের আনসাররা, ওখানে যারা সিকিউরিটি লোকের, তারা আমাকে মেরেছিল। আমরা বাংলাদেশ ব্যাংকের ভিতরে গিয়ে প্রতিবাদ করেছিলাম যে তোমরা যে পরীক্ষা নিচ্ছ, এই পরীক্ষায় প্রতিনিয়ত এরকম জালিয়াতি হচ্ছে কেন, পরীক্ষা বাতিল করো। তো ওনারা বলছিল যে বাংলাদেশ ব্যাংক তো পরীক্ষা নেয়নি, পরীক্ষা নিয়েছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তোমরা সেখানে যাও। আমি বলছি না, এটা বাংলাদেশ ব্যাংকেরই পরীক্ষা, এই ব্যাংকের পরীক্ষা থেকেই নকল হয়েছে আপনারা। তখন সেখান থেকে আবার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে গেলাম, সেখানে ছেলেপেলেকে একত্রিত করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না আমি, তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে হই চই চিল্লা ফাল্লা করে দরজা ভেঙে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে বের করে নিয়ে এসে কাগজে সাইন করে পরীক্ষা বাতিল করিয়েছিলাম।
আচ্ছা, আপনার মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এর আগে মানে এই গণ অধিকার পরিষদের আগে আপনার কোনো রাজনীতির সাথে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না ছিলেন না? না ওইভাবে বাংলাদেশের বেশ কয়েকটি অনলাইনে আপনার হচ্ছে যে নিউজ পাওয়া যায় যে শিবির ক্যাডার থেকে ছাত্র যুব অধিকার পরিষদের বিশাল নেতা তারেক, এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা এই এই অনলাইনগুলোর মধ্যে এক নাম্বার হলো একটা চাপাই এবং এখানে এটাও বলা হচ্ছে যে আপনার বাবাও শিবির মানে জামাতের সাথে জড়িত। তো আমি এই বিষয়টা আপনার কাছ থেকে একটু জানতে প্রথমত বলি আমার বাবা যদি রাজনীতি করে সেটা হলো বিএনপির রাজনীতির কথা করার কথা, আচ্ছা, কারণ আমাদের এলাকা হলো বিএনপি অধ্যুষিত এলাকা। ঠিক আছে, আমার বাবা একজন তাবলিগের একজন মানে সেবক। এবং আপনি বলতে চাচ্ছেন আপনার ওই আপনার হলো- এলাকায় জামাতের কোনো কর্মী নেই? না আছে, কিন্তু আমাদের এলাকা বিএনপি অধ্যুষিত। বগুড়া না, আচ্ছা, বগুড়া তো অবশ্যই আপনার হলো বিএনপির আতুর ঘর বলা যায়। তো সেখান থেকে রাজনীতিতে সম্পৃক্ত হলে বিএনপিতে হওয়ারই কথা, কিন্তু আব্বা বিএনপির কোনো পদ পদবিতে কখনো ছিল না। হ্যাঁ, আর হলো ওই আপনার যে নিউজগুলোর কথা বললেন এই নিউজগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ টাইমস, তারপর হলো টাঙ্গাইল টাইমস, খাগড়াছড়ি টাইমস, এরকম মানে এইরকম জেলা পর্যায়ের কয়েকটা অনলাইন পত্রিকায় এটা ছাপা হয়েছে। ঠিক আছে, তা আমি হলো বগুড়ার সন্তান, আমার নামে নিউজ হলে বগুড়ায় নিউজ হবে, আমার নামে কেন চাঁপাইনবাবগঞ্জে নিউজ হবে? আপনি আমাকে বললেন হুম। আমার নামে কেন খাগড়াছড়িতে নিউজ হবে? আমার নামে এই নিউজটা তো প্রথম আলো করলো না, ডেইলি স্টার করলো না, কালবেলা করলো না। মানে আসলে আওয়ামী লীগের ছোট ছোট কিছু সাইবার টিম আছে যারা এই ধরনের অনলাইন পোর্টালগুলো নিয়ন্ত্রণ করে, বুঝতে পারছি। সেই ধরনের পোর্টালে এই নিউজগুলো আপনি দেখেছেন। আমি শিবির কর্মীর বিষয়ে বলি, শিবির একটি অত্যন্ত ভালো সংগঠন। তারা ছাত্রদের নিয়ে অনেক চিন্তা ভাবনা করে এবং তারা ধর্মীয় বিষয়গুলো নিয়ে অনেক সেন্সিটিভলি কাজ করছে। সে জায়গা থেকে শিবিরের একজন ভালো লিডার পর্যায়ে থাকা যে কারোর জন্য সম্মানিত, অথবা কর্মী পর্যায়ে থাকাও তারা দেশের কোনো ক্ষতি করে না। সে জায়গা থেকে আমি যদি শিবির হতাম তাহলে আমি শিবির পরিচয় দিতেও আমার খারাপ লাগতো না, কারণ এটা একটা ভালো সংগঠন। আপনি একজন ঠিক আছে, মানে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে ভালো ছিলেন নাকি এখন বর্তমানে রাজনীতি করতেছেন অ্যাক্টিভিস্ট হিসেবে ভালো আছেন? আসলে সাধারণ মানুষ হিসেবে আমার অনেক আপনার হলো ভুল করার সুযোগ ছিল, রাজনৈতিক কর্মী হিসেবে আমার ভুল করার সুযোগ খুবই কম। ঠিক আছে, মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে ভুল করার সুযোগ কম, মেসেজিং করার ক্ষেত্রে ভুল করার সুযোগ কম, কোনো মেয়ে আমাকে মেসেজ দিলে সেই মেসেজের উত্তর দেওয়ার ক্ষেত্রে খুব এটাকে মেসেজ করে মেয়েরা এখনো? হ্যাঁ অনেক কি অনেক বলে? করে, কি বলে? বিভিন্নভাবে বিভিন্ন মানুষ করে। তো কি আমরা বলে? ধরেই নেই যে আপনার হলো এগুলো একজন রাজনৈতিক কর্মীর এসব বিষয়ে মানে খুব সতর্ক থাকা উচিত, সুযোগ থাকা মানে সচেতন থাকা উচিত, এবং এগুলো তার মানে আপনাকে বিষয়গুলোতে জেনুইন ভাবেও যদি কেউ মেসেজ করে তাহলে আপনি ভয়ে রিপ্লাই দেন না? না না ভয়ে না, বিষয় হলো যে একজন রাজনৈতিক কর্মীর কাছে তার চরিত্র এবং ইমেজটা হলো আমানত। এটা নষ্ট হলে অনেকগুলো মানুষ হতাশ হয়ে যাবে। সে জায়গা থেকে আমাদের ভুল করা উচিত না, আমাদেরকে ফ্রেশ থাকা উচিত, স্বচ্ছ থাকা উচিত, পাপ মুক্ত থাকা উচিত, কলঙ্ক মুক্ত থাকা উচিত। এমন কারোর সঙ্গে বসা উচিত না যে তার সাথে বসলে একটা ছবি উঠলে আমার মানে হলো সম্মানহানি হয়, মানুষ কষ্ট পায়। সোশ্যাল মিডিয়ায় যে মেসেজ আসে ওগুলো চেক করেন কিন্তু রিপ্লাই দেন না? সোশ্যাল মিডিয়ায় প্রচুর মেসেজ আসে, সেই মেসেজের সংখ্যা দৈনিক 4 থেকে 500-র বেশি। আমি রিপ্লাই করতে পারি হয়তো বা 50-100 এরকম, হাই হ্যালো। কমন মেসেজ ঠিক আছে, মানে মেয়েদের ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রে কমন মেসেজ, মেয়েদের ক্ষেত্রে কমন মেসেজ এইটাই যে আপনার হলো আহ, সে আমাকে পছন্দ করে, ভক্ত, আমার কথা শুনতে ভালো লাগে। আমিও ওই জায়গা থেকে বলে দিই যে আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগাযোগ করার জন্য। মানে আপনি সব মেসেজের রিপ্লাই একটা থাকে? না না রিপ্লাই না, যতটুকু সম্ভব যারা ইয়ে হয় ওইভাবে মানে ওইভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। মেয়ে পুরুষ না, আপনি মেয়ের চেয়ে ছেলেদেরকে রিপ্লাই বেশি করি, মেয়েদের মেসেজ। রাজনীতিতে সততা এবং ন্যায় বিচার কতটুকু রাজনীতিতে দরকার বা গুরুত্বপূর্ণ বা প্রয়োজন? আসলে সারা দেশের মানুষের আমানত নিজেদের হাতে নিয়ে থাকে একজন রাজনৈতিক কর্মী, রাজনীতিবিদ। এখন মানে রাজনৈতিকবিদ সে যদি নিজেই ভালো না হয়, নিজে যদি চৌর্যবৃত্তের আশ্রয় নেয়, তাহলে দেখা যাবে যে আপনার হলো দেশের মানুষকে সে কীভাবে রক্ষা করবে। সে জায়গা থেকে রাজনীতিবিদদের ভালো থাকা খুবই জরুরি, এবং শুধু রাজনীতিবিদ না, রাজনীতিবিদের বউয়ের ভালো থাকা দরকার, বাবার ভালো থাকা দরকার, মায়ের ভালো থাকা দরকার, তার ভাই, তার পরিবার পরিজন বর্তমান সবাই। সরকারের কর্মক্ষমতা আপনার মতে কেমন? বর্তমান সরকার দীর্ঘদিন ক্ষমতায় আছে এবং এই ক্ষমতায় থাকাটা তাদের পেশা, এটা তাদের পেশা, রাজনৈতিক দল হিসেবে তাদের পেশা।
তারা ক্ষমতায় থেকে থেকে কিছু কাজ করবে, কিছু ডেভেলপমেন্ট দেখাবে, সেগুলো দেখে দেখে ক্ষমতায় থাকবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু মানে এইসব ডেভেলপমেন্ট আসলে ডেভেলপমেন্টের পাশাপাশি প্রচুর দুর্নীতিও তো হচ্ছে। এই যে এত এত মানে দুর্নীতির খবর বের হলো গত কয়েকদিনে, সেটা বেনজিরের বলেন, আজিজের বলেন, অথবা গাড়ির ড্রাইভার বলেন, রাজুকের ড্রাইভার, বিভিন্ন লেভেলে ছোট ছোট লেভেলের কত এগুলো কি দুর্নীতির মনে খবর। হচ্ছে এটা কি মনে হচ্ছে যে এই যে বের হচ্ছে দুর্নীতিগুলো কেন বের হচ্ছে, এটা এতদিন কেন বের হলো না, না, এখন কেন বের হচ্ছে? এটা যে সরকার বের করতেছে বিষয়টা এরকম না, আপনারা গণমাধ্যমের মানুষগুলো এই বিষয়গুলো বের করছেন। সরকার এগুলো দ্বারা বিব্রত, এবং এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভালো কোনো ব্যবস্থা নিয়েছে এরকমও কোনো নজির নাই। ঠিক আছে, যেমন আপনার হলো বেনজির সাহেবের দুর্নীতি বের হলো, কই তাকে কিছু করা হয়নি তো, হ্যাঁ করা হয় নাই। বিষয়টা হলো এটা এই জন্য করা হয় না, বেনজিরের মতো অনেকগুলো বেনজির আছে এবং বেনজিরদের একটা সোসাইটি আছে, সেই সোসাইটির মানুষগুলো একসঙ্গে চাপ সৃষ্টি করে। যে দেখলেন না যে পুলিশ অ্যাসোসিয়েশনের ওই যে সাবেক কর্মকর্তারা বিবৃতি দিল, এটা একটা নির্লজ্জ কাজ করছেন। মানে দুর্নীতির পক্ষে সাফাই গাইতেছে যে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে আপনি কি কি অর্জন করতে চান দীর্ঘমেয়াদী, আপনি এবং আপনার দল? আপনারটা আগে আগে বলুন। আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে অনেক বড় কিছু লক্ষ্য আমার মধ্যে নাই। ঠিক আছে, যে একজন সংসদ সদস্য হতে হবে, মন্ত্রী হতে হবে, বা এগুলো কোনো ফিল্ড কাজ করে না। সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য অনেক বেশি সুপার পরিকল্পনাও আমার মধ্যে নাই। ঠিক আছে, আমার সামনে যেই নিপীড়ন, অন্যায়, অনিয়মগুলো দেখি, এগুলো নিয়ে কথা বলি, অনেক বেশি মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছি, এগুলো এখনও শিখি নাই, এখনও গভীরভাবে সমন্বয় করাও শিখি নাই। ঠিক আছে, ওই ধরনের লক্ষ্য আমি নিজে খুঁজে পাই না যে এটা করবো এটা করবো, এত কিছু মাথায় আসে না। তবে আমার আপনার হলো প্রবাসী ভাইদের বিষয়ে কিছু সেন্টিমেন্ট কাজ করে যে তাদের এই সাফারিংসগুলো দূর করা দরকার, যেহেতু তারা সোসাইটিকে অনেক সার্ভ করে। পাশাপাশি বেকারদের জন্য কিছু করা দরকার। যেমন আমি যদি কোনো সময় সুযোগ পাই, তাহলে বেকারদের জন্য ঢাকা শহরে 20টি আপনার হলো মানে বড় বিল্ডিং করব, যে 20টি বড় বিল্ডিংয়ে ঢাকার বাইরে থেকে আসা ছেলেপেলেগুলো এখানে আশ্রয় নেবে, তারা এসে মাথা গুঁজে ঘুমাতে পারবে। আমি এটা নিজে ফেস করেছি। আমি যখন ঢাকায় পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, তখন আমার আত্মীয় স্বজন যারা আছে বা পরিচিত যারা আছে, তারা আমাকে বাড়িতে থাকতে দিতে চাইতো না। আমার ছেলেপেলে বেশি কিছু চায় না, যে ঢাকা বাইরে থেকে এসে ডাইনিং স্পেসে একটু ঘুমাবে, সকালবেলা পরীক্ষা দেবে, এইটাও জায়গা দিতে চায় না। তো এইরকম জায়গা থেকে একটা অনুভূতি যে যদি ছেলেপেলেদের জন্য এরকম একটা কিছু করা যায়। এটা কি আপনি মানে আমার চেয়েছেন, মানে আপনি শুরু করেছেন? না, এটা শুরু করা অনেক টাফ বিষয়, এটা হিউজ বিষয়। এটা আমাদের অ্যাক্টিভিস্টদের কাজ না, কোনো রাজনৈতিক দলের কাজ না, আচ্ছা, আপনি এটা রাষ্ট্রের কাজ। আপনি মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কিছু করতে চান, সেই জায়গা থেকে আমি আপনার একটা বিষয় জানতে চাই আপনার কাছে, যে আপনার এটা কি আসলে বিজনেস পলিসি কিনা? এটা হচ্ছে যে আপনি আগামীকাল এতিমখানায় আম দিবেন, তো সেটা হচ্ছে যে আপনি ফেসবুকে পোস্ট করতেছেন, আপনার পেজে পোস্ট করতেছেন। এই পেজটা তো আপনার না, তার জি জি, গণ অধিকার পরিষদটা আপনারই, তো আপনিই তো চালান না? তো এখানে পোস্ট করতেছেন এবং দেখা যাচ্ছে যে আপনি পোস্ট করে তারপরে হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছেন এবং এখান থেকে আপনার আমও সেল হচ্ছে। এটা কি মার্কেটিং স্ট্র্যাটেজি? বিষয় হলো যে আরেকটা জিনিস বলি, যেমন আপনার মধু বিক্রির লাভের অংশ থেকে আপনি 50 টাকা করে ফিলিস্তিনিদের জন্য পাঠাবেন। হ্যাঁ, দিয়েছেন। তো এটা তো আপনি দান করতেছেন, তো আপনি মানে ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছেন, তো এটার কারণ কি? আমি আপনাকে বিষয়টা বলি যে আপনার মজো 1 টাকা করে ফিলিস্তিনকে দেবে, সেটাকে আপনি পজিটিভলি নিচ্ছেন, আর আমার দেওয়াটাকে নেগেটিভলি নিচ্ছেন, এটাই তো অদ্ভুত বিষয়। না, আমি ঠিক আছে, মানে আপনি জানতে চাচ্ছি যে এটা আপনার মার্কেটিং পলিসি কিনা। না না, অযথা মার্কেটিং পলিসি হিসাবে ওটাকে আপনি সেই মার্কেটিং পলিসিকেই প্রেইজ করতেছেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বাট আমাকে ক্রিটিসাইজ করছেন। ঠিক আছে, ঠিক আছে। বিষয়টা তাও না। আমি আপনাকে বলি, হ্যাঁ, যে আমি না, এরকম কিনা যে আপনি স্ট্যাটাসটা দিলে মানুষ জানতে বললে এবং এখান থেকে সেল হইলো, মানে এরকম? আচ্ছা, এর বিষয়ে বলি, আমি অলরেডি যখন সাতক্ষীরায় ছিলাম, এটা দোষের কিছু না। আচ্ছা সেটাই বলছি, যখন সাতক্ষীরায় ছিলাম 50,800 কেজি আমি আম বিক্রি করি, বুঝতে পেরেছেন? হিউজ প্রফিট করেছি। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জ থেকে হিউজ প্রফিট করেছি। তো সাপাহারে গেলাম আম বিক্রি করতে, সেখানেও অনেক প্রফিট করেছে, অনেক সেল হয়েছে। আমার আম বিক্রিটা আসলে শেষের দিকে, এখন আমের সিজন কিন্তু শেষের দিকে পড়তি। ঠিক আছে, আমি যদি এটাকে বিজনেস পলিসি হিসেবে নিতাম, তাহলে একবারে শুরুতে আমি থ্রো করতাম। আমার বিজনেস ক্লোজ করার দিকে আমি 2টা কাজ করি। একটা হলো লাভের অংশ দিয়ে মানুষকে খাওয়াই, আরেকটা অংশ হলো আমি ঘোষণা দেই, আপনারা কেউ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত, যদি ক্ষতিগ্রস্ত হন আমাকে জানান, আমি ওই অংশ ড্যামারেজ দেবো।
আমার বিজনেসের শেষের দিকে। চমৎকার। গত বছর আমি আমার আম বিক্রির লাভ থেকে 40 মণ আম পথ শিশুদের খাওয়াইছি। এটা কিন্তু আম বিক্রির শুরুতে খাওয়াইনি, আম বিক্রি করেছি, প্রফিট করেছি, বিজনেস শেষ করার আগে, বন্ধ করার আগে মুহূর্তে গিয়ে আমি খাওয়াইছি। তার মানে কি, আমি নতুন করে তার বেচতে চাই না, আমি এখনও আম বিক্রি আর 2-3 দিন বিক্রি করব। আমি দিলাম গতকালকে। আমি আসলে এতিমদের বিষয়টা ওটা কেন দিয়েছি, আসলে বাংলাদেশে অনেকগুলো এতিমখানা আছে, তারাই আমাকে আবেদন করেছে যে আমাদের এতিমখানায় এখনও কোনো ফল খাওয়ানো হয়নি। তো ফল সবারই একটা আকাঙ্ক্ষার বিষয়, সে জায়গা থেকে এতিমদের ক্ষেত্রেও এটা আকাঙ্ক্ষার বিষয়। আমার একটা অনুধাবন হয়েছে যে তাদেরকে কিছু খাওয়াই না, অনেকগুলো ব্যবসা করলাম, অনেক বিক্রি করলাম, খাওয়াই, সেখান থেকে 5টা মাত্র এতিমখানা দেওয়ার চিন্তা করছিলাম। তো 5টা এতিমখানা পোস্ট করেছি। তো আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কাদের এখানে এখন বেশি প্রয়োজন। অনেক এতিমখানা অনেক উপহার যায়, তো কোন এতিমখানায় যায়নি এটা এক্স্যাক্টলি ফাইন্ড আউট করার জন্য পোস্টটা দিয়েছিলাম 5টা। পরে আবেদন আসলো 43টার মতো। তা আমি খুব ঠেলে ঠুইলা মানে 12টাতে উত্তীর্ণ করলাম, এর বেশি দেওয়ার তো আমার সামর্থ্য নাই। তো সেখান থেকে করতে করতে 22টা করে ফেললাম। পরবর্তীতে আর একজন ভাই, বড় ভাই আছে, উনি রেজা সিদ্দিকী ভাই, তারপরে হলো আমাদের সংগঠনেরই সহযোদ্ধা, তারপরে মশিউর ভাই আমাদের সংগঠনের, তো ওনারা বলতেছে তারেক একটা কাজ করেন, আমরাও কিছু পার্টিসিপেট করি, আমরা একসাথে কাজটা করি। ঠিক আছে, তখন আমরা একসাথে নিয়ে আরও অনেকগুলো এতিমখানায়, মানে এটা আমি তো আমরা সব মিলে 29টা আর হলো পরবর্তীতে আবার দিলাম 5টা, 34টা এতিমখানায় ফুড পাঠিয়েছি। এটাকে আপনি সমালোচনা হিসেবে ধরেন, যেভাবে ধরেন, বাট এটা এতগুলো এতিমখানা ফল পেয়েছে, নিশ্চয়ই এটা খুব ভালো কাজ। এতগুলো এতিমখানা ফল পেয়েছে, তারা বাচ্চাগুলো ফল পেয়ে আনন্দিত হয়েছে। খারাপ ভালো যেভাবে ধরেন, আমি একটা কিছু জানতে চাই। না না না, ঠিক আছে, এটা নিশ্চয়ই ভালো কাজ। আমি জানতে চাইলাম যাদের এই জিনিসটা নিয়ে একটা মানে কনফিউশন আছে সেটাও দূর হলো। আমি একটা জিনিস জানতে চাই, আপনি সবসময় বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্যে বলে থাকেন যে বাংলাদেশের জন্য, ভারত বাংলাদেশের জন্য হুমকি। এই বিষয়টা একটু আমাদেরকে খুলে বলবেন ছোট্ট করে? আসলে কেন? ভারত এবং পাকিস্তান যখন সৃষ্টি হলো, পাকিস্তানের 2টা অংশ, একটা হলো ভারতের এক সাইডে, আর একটা অংশ ভারতের কলিজার ভিতরে। ভারতের কলিজার ভিতরে পাকিস্তানের একটা অংশ ভারতের জন্য অস্বস্তিকর ছিল। ভারত এই অস্বস্তিকর জায়গা থেকে মুক্তি পেতে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড হতে সহযোগিতা করে, বুঝতে পেরেছেন? এবং বাংলাদেশকে ব্যবহার করে ভারত তার সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। কিন্তু সমস্যা হলো, ভারত যখন নিরাপদ থাকে, এই নিরাপত্তার সুযোগে ভারত তখন বাংলাদেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত হয়। যেমন স্বাধীন বঙ্গভূমি নামে একটা সংগঠন রয়েছে কলকাতা ভিত্তিক, এরা বাংলাদেশ থেকে চলে যাওয়া কিছু উগ্রবাদী লোক, যারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না, তারা দিনাজপুর, পঞ্চগড় এরকম বেশ কিছু অঞ্চলগুলো নিয়ে একটা স্বাধীন বঙ্গভূমি করতে চায়। এটা তারা স্বপ্ন দেখে। তাদের প্রেসিডেন্টও আছে একজন, তাদের প্রধানমন্ত্রী আছে, স্পিকার আছে, চিন্তা করতে পারেন। এবং সেটা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের কর্মসূচি চালাচ্ছে। তার মানে কি, ভারত যখন শক্তিতে থাকে তখন বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম চালায়। এই যে কুকিচিনে নাথান বোম কোথায় এখন? ত্রিপুরায় অবস্থান করছে, ত্রিপুরায়, কখনো কখনো মেঘালয়, কখনো আসামে। অর্থাৎ ভারতের ভূমিকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করছে, এবং ভারত এই ধরনের উগ্র লোকদেরকে জায়গা দিচ্ছে। তো তাহলে ভারতের স্বস্তি বাংলাদেশের অস্বস্তির কারণ। সুতরাং বাংলাদেশ নামে একটা যে ছোটো রাষ্ট্র, ভারতকে যত বেশি কম প্রিভিলেজ দেবে তত বেশি বাংলাদেশ স্বস্তিতে থাকবে। ভারত ছেড়ে বাংলাদেশ কি খুব ভালো থাকবে? ভারত প্রতিবেশী একটা রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবেই তো সুসম্পর্ক যদি না রেখে, আমরা যদি না রাখি, সেক্ষেত্রে আমরা কি খুব ভালো? এখানে আসলে সুসম্পর্ক নির্ধারিত হবে ন্যায় বিচারের ভিত্তিতে। এটা তো এক দেশের নাগরিক আরেক দেশকে খুন করছে, এইভাবে তো ন্যায় বিচার নিশ্চিত হয় না। আপনি আপনার উপর দিয়ে 54টা আন্তর্জাতিক নদী বাংলাদেশে প্রবেশ করেছে, আপনি প্রত্যেকটা নদীতে একটা একটা করে বাদ দিয়ে পানিগুলো আটকায় দিয়ে আপনার ওইদিকে প্রবাহিত করলেন, অন্যদিকে পানিগুলো প্রত্যাহার করে নিচ্ছেন। তো একটা দেশকে এইভাবে কষ্ট দিচ্ছেন, প্রতিনিয়ত কষ্ট দিচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে আপনি সেই দেশকে আপনি কীভাবে বন্ধু কাতারে ফেলবেন? বাংলাদেশ ভারতের তো শত্রুই, ভারত তো আমাদের শত্রুই, ভারতের সরকার আমাদের শত্রু, ভারতের একটু বলি এই বিষয়টা, ভারতের সরকার আমাদের শত্রু, ভারতের বিরোধী দল আমাদের শত্রু, ভারতের নাগরিকরাও আমাদের শত্রু, এমনকি ভারতের প্রত্যেকটা ধূলিকণাও আমাদের শত্রু।
এগুলোর একটিকেও বিশ্বাস করার কোনো কারণ নাই। ভারতের নাগরিক কেন আমাদের শত্রু? ভারতের নাগরিকরাই তো সরকারকে নির্বাচিত করে, ভারতের নাগরিকরা মিলে তো সরকার। ভারতের নাগরিক আর সরকার কি আলাদা জিনিস? ভারত একটা দেশ আর নাগরিক কি আলাদা জিনিস? তারাই তো একটা জনমত গঠন করে নদীগুলো বন্ধ করেছে, তারাই তো নদীগুলোর ক্ষেত্রে চুক্তি হওয়ার ক্ষেত্রে বাধা করছে যে না আমরা এই নদী চুক্তি মানি না। তাহলে এই যে একটা পার্শ্ববর্তী দেশের নাগরিকদেরকে প্রতিনিয়ত হত্যা করছে, ওই দেশের নাগরিকরা কখনো তাদের সীমান্ত বাহিনীকে বলেছে যে তোমরা কেন আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের নাগরিকদেরকে হত্যা করছো? তাহলে একটা দেশের নাগরিকরা তাদের সীমান্ত রক্ষীকে কি ফান্ডিং করে না? ফান্ডিং করছে না, ওই বিএসএফকে ফান্ডিং করছে, যারা যারা ফেলানিকে কাঁটাতারে হত্যা করলো, কাঁটাতারের ওপর বিছায় দিল শুটকি হওয়ার জন্য। আপনাদের সর্বশেষ যেটা বয়কট আন্দোলন, এটার কি অবস্থা এখন, কি অবস্থা? জি, আপনি তো মোটামুটি ভালোই অ্যাক্টিভ ছিলেন, এখনো আছেন হয়তো বা। আমাদের ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন এটা কখনোই শেষ হবে না। আমাদের সীমান্তে নিহত নাগরিকদের শোক কখনো আনন্দে রূপান্তরিত হবে না। আমাদের নদীগুলো বন্ধ হয়ে আছে, সেই কষ্ট কখনো আনন্দে রূপান্তরিত হবে না। আমরা কখনো এটা ভুলছি না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু আসলে সেই বিষয়গুলোতে প্রতিক্রিয়া জানানো, অংশ নেওয়া আমাদের দায়িত্ব। যে কারণে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন এই সময়টাতে একটু হলো দেখা যাচ্ছে কম, সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে আমরা কথা বলছি কম। তার মানে পণ্য বয়কট নাগরিকরা বন্ধ করে দিয়েছে, বিষয়টা এরকম না। আমাদের পণ্য বয়কট অ্যাক্টিভিজম চলছে, সারা দেশে লিফলেট যাচ্ছে, কার্যক্রম চলছে মানুষ বিভিন্ন সাড়া জায়গায়। দিচ্ছে? কেন সাড়া দিবে না? দেশের মানুষ দেখছে যে নাগরিকদেরকে হত্যা ওই করছে। বিষয়টা প্রথম দিকে আপনারা যখন শুরু করেন তখন যে সাড়াটা পেয়েছিলেন, মানুষ চায় ইনস্ট্যান্ট একটা রেজাল্ট, তো আপনারা রেজাল্ট নাই এখান কিভাবে? থেকে রেজাল্ট নাই কেন? কি রেজাল্ট আছে হ্যাঁ, একটু বলতেন? ভারত বাংলাদেশে থেকে বাংলাদেশে রপ্তানি করতো $12 বিলিয়ন। সেই $12 বিলিয়ন আপনি বিজনেস স্ট্যান্ডার্ড তারপর আরও কয়েকটা পত্রিকায় দেখবেন যে এসেছে যে ওইটা 5.99 বিলিয়নে নেমে এসেছে। কোথায় $12 বিলিয়ন? 5.9, অর্থাৎ অর্ধেক ক্র্যাশ করেছে। আমরা অর্ধেক ক্র্যাশ করেছি। ঠিক আছে, আমরা কতজন মানুষ অর্ধেক ক্র্যাশ করলাম? নেতৃত্ব পর্যায়ে 10-15 জন 20 জন মানুষ মিলে আমরা কাজ করেছি, এই যে ক্র্যাশ হয়েছে। আপনাদের উপরে কোনো প্রেশার অথবা এইটা প্রেশার বলতে, প্রেশার নিলেই প্রেশার, আর ফ্রি মাইন্ডে থাকলেই ফ্রি। আসছে কোনো প্রেশার? অবশ্যই আসছে, কেন থাকবে না? কোথা আমাদের 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 এহসানুল হক হুদা ভাইরা প্রোগ্রাম যখন করলো তখন তাদের ব্যানার কেড়ে নিল, আমাদের এখানে প্রোগ্রাম বের করতে দেবে না, বিভিন্ন ধরনের। আমরা জোর তো রাস্তায় যানজট হবে এই জন্য? যানজট তো হবে, যানজট তো এটা হবেই, স্বাভাবিক বিষয়। একটা এই জন্য ব্যানার কেড়ে নিছে আপনার, হচ্ছে যে আন্দোলন করছেন এই জন্য কেড়ে নিচ্ছে, না, এটা কিভাবে বলছেন? আপনার হলো যানজট তো প্রতিনিয়মিতই হয়। হাসিনা যখন রাস্তাঘাট বন্ধ করে যায়, এক প্রোটোকল নিয়ে যায়, তখন যানজট হয় না? তখনও তো হয়। তখন নাগরিকদেরকে এরকম মাথায় চোখে থাকতে হয়, পুলিশ উল্টা দিক হয়ে পাশা দেখায় থাকে। ঠিক আছে, যে হাসিনার গাড়ির দিকে তাকানো যাবে না। খেয়াল করেছেন আপনি কখনো? তো তখন যানজট হয় না? না মানে এইভাবে খেয়াল করি নাই, তবে আমি কখনো খেয়াল করেন? না না, মানে আপনি যেভাবে বললেন এইভাবে না, তরুণ যারা রাজনীতিতে আসতে চায় হ্যাঁ, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? তাদেরকে কি আচ্ছা। বলতে চান তাদের উদ্দেশ্যে? তরুণরা অনেক বেশি হতাশ। কেন? কেন হতাশ? আমরা তরুণরাই তাদেরকে আপনার হলো সঠিক পথ দেখাতে পারি না অনেকটা, বিভিন্ন কারণে তরুণরা অনেক ফ্রাস্ট্রেশনে আছে। যেই ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন করছে, সেই ছাত্ররাই কেন স্বৈরাচার বিরোধী আন্দোলন করছে না? তাই না? তার মানে কি তারা এই জায়গাতে ইন্টারেস্ট পাচ্ছে না? কেন করছেন না? এটা অনেকগুলো কারণ আছে, অনেক ক্ষেত্রে তারা আপনি তো মানে আপনার দল বা আপনি যে দলে আগে মানে আপনাদের একই দল, যেটা ভাঙনের পর আলাদা হয়েছেন, তো তারা হয়তো বা আপনার হচ্ছে যে এটা বয়কট আন্দোলনের সাথে তারাও অ্যাক্টিভ, কিন্তু আপনি বয়কট আন্দোলনে যেভাবে অ্যাক্টিভ, স্বৈরাচার আন্দোলনে কেন এইভাবে অ্যাক্টিভ না, বা এইভাবে কেন আচ্ছা, আন্দোলন করছেন না? আমি আপনাকে বলি, জি। আপনি ছিলেন কি না 7ই জানুয়ারি নির্বাচন হওয়ার সময় আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে বলেছিলাম যে 7 তারিখে নির্বাচন যে হবে, আমরা এটাকে ঢাকার ভিতরে একটা প্রতিরোধ গড়ে তুলতে চাই, আমরা নির্বাচন কমিশন ঘেরাও সহ বিভিন্ন কার্যক্রম করব, আমাদেরকে সাপোর্ট দেন। সে জায়গা থেকে রাজনৈতিক দলসমূহ আমাদের কথাটাকে গুরুত্ব দেয়নি। তো পরবর্তীতে আমরা কিছু রিক্সা চালক, খেটে খাওয়া মানুষ, তারপরে আমরা কিছু অ্যাক্টিভিস্ট মিলে আপনারা হলো প্রেস ক্লাব থেকে আমরা মিছিল শুরু করলাম, এবং সারা দেশের আপনার অনেক মানুষ অপেক্ষা করছিল যে একটা আন্দোলন হবে, একটা লড়াই হবে, এত সহজে শেখ হাসিনাকে পার পেতে যাওয়া যাবে না, একটা প্রত্যাশা ছিল। সে জায়গা থেকে আমরা যথেষ্ট প্রতিবাদ করেছি, কার্যক্রম করার চেষ্টা করেছি। আমাদের আসলে অতটা শক্তি নাই যে আমরা ঠেইলা কোনো কিছু করব। ওই কিছু হইলে প্রেস ক্লাবে গিয়ে প্রতিবাদ করা, প্রতিক্রিয়া জানানো, এটুকুর মধ্যেই। এখনও জনগণ আমাদেরকে অতটা বিশ্বাস করেনি যে তারেক ডাকলো আর সবাই হুড়মুড় করে চলে এসে
আমার সঙ্গে দাঁড়ায় প্রোগ্রাম করতেছে, এতটুকু ট্রাস্ট আমাকে এখনো করে না। বর্তমান সরকারের এমন কোনো পদক্ষেপ আছে যেটাকে আপনি সাপোর্ট করেন? বর্তমান সরকারের এমন কোনো পদক্ষেপ, অনেক কিছুই নাগরিকদেরকে বেনিফিট দেয়, তারপরেও ওইভাবে ওই কাজের জন্য সরকারকে সাপোর্ট দেওয়া যাবে বিষয়টা এরকম না, বুঝছেন? আচ্ছা, যেমন পদ্মা সেতুর কাজ করেছে, এই বিষয়ে নাগরিকদের মানে মুশকিল আহসান হয়েছে, ঠিক আছে, এই জন্য অনেক বেশি ক্রেডিট দেওয়া যায় এরকম না, এটা যে কোনো কি কি বিষয় সমালোচনা করতে চান? আপনি তো বললেন মানে তাদেরকে বর্তমান সমর্থন দেওয়ার মতো কিছুই নেই। আমি আপনাকে বলি, আপনার স্ত্রী ধরেন আপনাকে অনেক সেবা যত্ন করলো, ঠিক আছে, অনেক সেবা যত্ন করলো, অনেক খাটাখাটনি করলো, খাটাখাটনি করে বলতেছে আমি একটু আমার বন্ধুদের সঙ্গে আজকে সিনেমা দেখতে যাব আপনাকে ছাড়াই, আপনি কি এটা অ্যাকসেপ্ট করবেন? আপনার ভালো লাগবে, কমফোর্টেবল লাগবে? কমফোর্টেবল লাগবে না, বা অনেকের লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে, বাট অনেকেরই লাগবে না। তো দেখেন, অনেক পরিশ্রমের বিনিময়ে এই জায়গাটাতে ওই স্বাধীনতা দেওয়া যায় না, ঠিক আছে? তেমনি সরকার অনেক পরিশ্রম করলেও তার বিনিময়ে গণতন্ত্রের সাংঘর্ষিক বিষয়ে সমর্থন দেওয়া যায় না। আচ্ছা, সমালোচনা করবেন কি কি বিষয় নিয়ে? এই তো কোটা বিষয় চলতেছে, এই সরাসরি প্রতারণা। বিষয়টা, কোঠা আন্দোলন তো আপনারাও করেছেন, জি, আপনারা সবসময় বলছেন যে কোঠা আন্দোলনে আপনারা সফল, তারপরও আবার কেন কোঠা আন্দোলনে নামতে হলো? এটা এটা কোটা আন্দোলনে কেন নামতে হলো আবার? আমরা যে 2018 সালে সফল করে আসার পরে আমাদের 2018 সালে কোটা আন্দোলন আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছিল। কীভাবে আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছিল? ডাকসু ভিপি নুরুল হক নূর যখন গণভবনে গিয়ে শেখ হাসিনাকে মা ডাকলো, তার মধ্য দিয়ে এই আন্দোলনের কবর রচনা হয়। মায়ের মতো মায়ের মতো একটা বলেছিলেন, ওই তো, তার মধ্যে মায়ের ছায়া দেখতে পায়। মায়ের মা ডাকা আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, দেখতে পাবো মায়ের ছায়া দেখতে পায়, মানে সে যখন গণভবনে, ডিফারেন্ট। হ্যাঁ, সে যখন গণভবনে গেছে শেখ হাসিনার দিকে যতবার তাকাচ্ছে, তার মধ্যে সে মায়ের ছায়া দেখতে পাচ্ছে। মানে সে দেখেন, সে বারবার তাকিয়েছে এবং তার মাকে শেখ হাসিনার মধ্যে খুঁজেছে। আপনারা কি তখন ঠিক আছে, বের হয়ে আপনারা বলেছিলেন যে এই কথাটা? আমরা তো বলেছিলাম, আমরা তাকে ক্ষমা বলেছিলেন, তখনই বলেছি আমরা। কি বলেছিলেন আপনি? আমাদের সেজন্য মিসগাইড না হয় এই জন্য তার সঙ্গে একটা টিম দেওয়া হয়েছিল, এবং সেই আপনি গিয়েছিলেন গণভবনে? না, আমি যাইনি, আমি যাইনি। সে যখন চলে আসে তখন আপনি তাকে বলেছিলেন যে হ্যাঁ, আমরা সবাই ছবি দেখে, এবং আমাদের এই টিমটা খুবই ক্ষতিগ্রস্ত হয়, ধাক্কা খায়। তখন সে কি বলেছিল যখন আপনারা কি বলেছিলেন স্পেসিফিক? সে যা ভালো বুঝেছে তা করেছে। না মানে আপনি যখন প্রধানমন্ত্রী গণভবন থেকে যখন সে আসলেন তখন তো আপনারা বলেছেন যে এই কথাটা বলা ঠিক হয় না, কিভাবে বলছিলেন? এটাই বলছি যে একটা নারীকে বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট হিসেবে চেনে, সে গুম এবং খুনের সঙ্গে জড়িত, সে ক্রস ফায়ারের সঙ্গে জড়িত, ভোটাধিকার হরণের সঙ্গে জড়িত। আমাদের এই আন্দোলনেও অনেক দমন পীড়ন করেছে, অনেক ছেলেপেলে মানে মানে হলো আহত হয়েছে, আশিকের বুকে এখনও গুলি রয়েছে, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর চোখে এখনও স্প্লিন্টার রয়েছে, এরকম অনেকের শরীরে এখনও স্প্লিন্টারগুলো রয়েছে। এরকম থাকা অবস্থায় যার জন্য দায়ী শেখ হাসিনা, তাকে তার মধ্যে মায়ের ছায়া দেখায়, এটা কেমন একটা বিষয়? সে কি বলবে? মানে সে তো, তাকে কিছু বলা যায় নাকি? মানে সে কি বলছে? তার সে অনেক জনপ্রিয় মানুষ, তাকে কি বলেছে আপনাদের? সে চুপ করেছিল? সে যা, হ্যাঁ, না বলতে, সে যা ভালো মনে করেছে তা বলেছে। আচ্ছা, মানে এবং এই জন্য সে কখনো অনুতপ্ত হয়নি কোথাও যে আমি আসলে দুঃখিত, লজ্জিত। আমাদের ফোরামে অনুতপ্ত হয়নি, নাগরিকদের মাঝে কখনো বলেনি যে আমার এই কাজটা ঠিক হয় নাই। বর্তমান সংসদের আপনি শুনেছেন নাকি সেটা বলেছে কখনো আপনাদের কোনো ব্রিফিং এ? আপনাদের এই বিষয়ে আমি আসলে ওইভাবে আসলে মাথায় আসতেছে না, তবে বলে থাকতে পারেন, আমি সঠিক বলতে পারবো না। বর্তমান সংসদের কর্মকাণ্ড সম্পর্কে আপনার মতামত কি? বর্তমান সংসদের কর্মকাণ্ড, সংসদে যা হয় সে বিষয়ে, সংসদের অধিবেশনগুলো তো দেখেন? জি, আমি দেখি। এটা একটা কি বলবো, তারা চালানোর চেষ্টা করতেছে যে কোনোভাবে, ক্ষমতায় জোর করে আসছে, চালাচ্ছে, বিভিন্ন কিছু উদ্যোগ নিচ্ছে, বাস্তবায়নের চেষ্টা করছে, আবার অনেক ক্ষেত্রে চুরি চামারি হচ্ছে, সেগুলো নিয়ে কেউ আলোচনা সমালোচনা করছে। তো যেরকম চলার কথা সেরকমই চলছে, মানে আলাদাভাবে এটার প্রতি কোনো প্রত্যাশাও নাই, আলাদাভাবে রাগ ক্ষোভ গোসাও নাই। আমাদের বেকারত্ব সমস্যা সমাধানে আপনার দলের এবং আপনার দলকে কোনো পদক্ষেপ বা কি কি পদক্ষেপ নেওয়া উচিত বর্তমান সরকারের? আমাদের একটা কর্মসংস্থান প্রজেক্ট আছে সংগঠনের, আমরা যখন কোনো ডোনেশন পাই, গণঅধিকার ফোরাম, হ্যাঁ, আমাদের যখন কোনো ডোনেশন পাই বা আমি ব্যবসার মাধ্যমে ভালো করি বা সংগঠনের কেউ অর্থনৈতিকভাবে কোনোভাবে লাভবান হয়, তখন আমরা ছোট একটা সবজির দোকান বানাই এবং এটা কাউকে দিয়ে দিই। এভাবে আমরা এখন পর্যন্ত 21টি সবজির দোকান করেছি আমরা।
হ্যাঁ, তো এরকমভাবে ছোটোখাটো বিভিন্ন উদ্যোগ নিয়ে আমরা 21টি, এটা কি ঢাকায় নাকি ঢাকাতে আছে, তারপর সাভারে আছে, আশুলিয়ায় আছে, ঢাকাতে কয়টা? ময়মনসিংহ আছে, ঢাকাতে 10-12টার মতো আছে। কোথায় এটা? এটা আপনার কয়েকটা জায়গায় আছে, আমি লোকেশনগুলো বললে আমাদের সেই দোকানগুলো এই নামে অনেক সমস্যা হতে পারে, আচ্ছা আচ্ছা, বুঝছেন? মানে আমাদের ছেলেপেলেগুলো ওখানে গিয়ে কাজ করছে, দোকান দিয়ে বসে আছে, আয় করছে, এটা যদি আপনার জানে তাহলে একটু সমস্যা হতে পারে, এই জন্য আমরা এই জায়গাগুলো ডিসক্লোজ করি না। আপনারা তো করছেন আপনাদের জায়গা থেকে, সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন আপনি? সরকারের যেটা পদক্ষেপ নেওয়া উচিত সেটা হলো বেকারদের জন্য আপনার থাকার একটা জায়গা করা উচিত। সরকারি কর্মকর্তাদের জন্য অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট করেছে, বিল্ডিং করেছে, কিন্তু বেকারদের জন্য কোনো এই ধরনের কোনো ভালো উদ্যোগ নেয়নি এখন পর্যন্ত। এটা নেওয়া উচিত বলে আমি মনে করি, এবং আমরা যদি কখনো সুযোগ পাই তাহলে এটা আমরা করব, যদি এই সরকার না করে। বেকাররা এখানে থাকবেন? থাকবে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আগ পর্যন্ত তারা এখানে থাকবেন, এরকম একটা প্ল্যান দরকার। ধরেন 10টা বড় বিল্ডিং হলে মোটামুটি 4-5 হাজার আশ্রয়হীন বেকারকে এখানে জায়গা দেওয়ার মতো একটা কিছু করা সম্ভব। এতে করে যারা অন্তত ঢাকার বাইরে থেকে চাকরি পরীক্ষা দিতে আসে তারা অন্তত একদিনের জন্য এসে মাথা গোঁজার ঠাঁই পাবে, এরকম একটা কিছু দরকার। নারী অধিকার সম্পর্কে আপনার দলের দৃষ্টিভঙ্গি এবং আপনার দৃষ্টিভঙ্গি কেমন? আপনার 2-1 জন প্রধানমন্ত্রী হয়ে যাবে, মানে স্পিকার হবে, এতে তো নারীর অধিকার নিশ্চিত হয় না। নারীর অধিকার অনেক ব্যাপক, অনেক বড়। পরিবারে যেরকম গুরুত্বপূর্ণ তেমনি সমাজেও গুরুত্বপূর্ণ। এখনও সোশ্যাল পরিবেশে নারীদের আপনার কাজকর্ম এই বিষয়গুলোকে মানুষ পজিটিভলি দেখে না, ঠিক আছে? এমনকি আমাদের সমাজে বিধবা নারীরা অনেক প্রবলেমে আছে, তাদেরকে সোশ্যালাইজ করা দরকার, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া দরকার, অথবা তাদেরকে একটা ভালো পাত্রের ব্যবস্থা করে দেওয়া দরকার যারা এরকম আনরিচ সিচুয়েশনে আসে। তো এগুলো নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে। পাশাপাশি আমাদের এখানে আপনার প্রচুর পরিমাণে ধর্ষণের ঘটনা ঘটছে, সেই বিষয়েও ন্যায় বিচার খুবই কম। ধর্ষণের মামলাগুলো শুরু হওয়া, নিষ্পত্তি হওয়া খুবই রেয়ার দেখা যায়। 5-6 হাজার মতো মনে হয় সম্ভবত মামলা আছে যেটা শুনেছিলাম। এগুলো মামলাগুলো কখনো নিষ্পত্তি হচ্ছে না, ঝুলে আছে, জাস্ট ধর্ষণের মামলা দিছে এটাকে। আবার কখনো কখনো দেখছি যে ধর্ষকের সাথে ধর্ষিতার বিয়ে দিয়ে দিচ্ছে। বিষয়টা এরকম অনেক ধরনের বিষয় হচ্ছে যেগুলো নারী অধিকার ক্ষুণ্ণ করছে। মুভি দেখেন? হ্যাঁ, সিনেমা দেখি। দেখেন? আমি বাংলাদেশে আমাদের আপনার জীবনের গল্প সিনেমাটি আমি খুব এনজয় করেছি, মান্না ভাইয়ের। হ্যাঁ, তারপরে আরও বেশ কিছু সিনেমা দেখেছি, ভালো লেগেছে। আমি আপনার এগুলো থেকে শেখার চেষ্টা করি। তারপরে বিশেষ করে আমাদের কুলুস উসমান, তারপরে দিলিস আর্তুগুল, এই সিরিজটা বাংলাদেশের প্রাইমারি লেভেলে বাংলাদেশে চালু হওয়ার জন্য আমরা অনেক কাজ করেছি। আমাদের একটা গান শুনেন? গান আগে শুনতাম, এখন গানও শুনি না, সিনেমাও দেখি না, ভিডিও দেখি না, নাটকও দেখি। সময়ের অভাবে নাকি? সময় অনেক টাফ হয়ে গেছে এখন। আর যখন গান শুনতেন তখন আপনার সবচেয়ে পছন্দের গান কি ছিল? অর্ণবের গান পছন্দ হতো। একটা শোনাবেন আমাদেরকে, অর্ণব, একটু 2 লাইন। তোমার জন্য নীল যে তারা একটুখানি আলো, আর একটু আসলে তোমার জন্য নীলছে তারা একটুখানি আলো। ভুলে গেছি। কনকাদিত্যের গান খুব পছন্দ। আচ্ছা, কনকাদিত্য। বই তুমি আমার পাশে বন্ধু হে, বসিয়া থাকো, একটু বসিয়া থাকো, আমি মেঘের দলে আছি, আমি গানের দলে আছি, তুমিও থাকো বন্ধু হে, বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। হামিদা নবী, পার্থ বড়ুয়া, তাদের গান শুনি, অনেক অনেক তার ভালো শিল্পী। হ্যাঁ, তারপরে তাহসান ভাই, সেও ভালো গান গায়, তাদের গান অনেক শোনা হয়েছে। তপুর গান, তার শিরোনামহীনের গান, এগুলো আমাদের সময়টাতে। জাহাজি গানটা খুব ভালো লাগে। জাহাজির মতো হেঁটে যাচ্ছে একা নদীর বুকে, বৃষ্টি ঝরে পাহাড় তারে সয় না, হয় না তো এমন হয় না। যাদেরকে ছেড়ে আসলেন, আপনারা তো যখন রাজনৈতিক দল গঠন করলেন এবং তারপরে আলাদা হইলেন, যাদেরকে ছেড়ে চলে আসলেন, আলাদা হয়ে গেলেন, তাদের সাথে কি এখন দেখা সাক্ষাৎ হয়? আসলে যখন আমরা আলাদা হলাম আমার উপর তো হামলা হয়। হামলা হওয়ার পরেও আমার ইচ্ছা হয়নি যে আমি হামলাটা কিভাবে হয়, কেন হইলো? হামলা করতে হবে এরকম একটা ঘটনাতে, তাও আপনার উপরেই কেন? আচ্ছা, বিষয়টা হলো এই যে স্ক্যামগুলো আপনারা জেনেছেন, এই জানার পিছনে আমার অনেকটা হাত রয়েছে, ঠিক আছে? এটা এই ধরনের আমার যে বক্তব্যগুলো, এগুলোতে
নুরুল হক নূরের পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। যেহেতু তার পরিবার হাইলি আমাদের রাজনীতিতে ইনভলভ হয়ে গিয়েছিল, তার দুলো ভাই, তার ছোট ভাই, তার বড় ভাই সবাই মিলে মানে কোনো একটা কমিটি হবে, সেখানে তার ছোট ভাই আমিনুল সে প্রভাবিত করছে, ঠিক আছে, তার দুলো ভাই প্রভাবিত করছে। এই বিষয়গুলো নিয়ে আমরা ব্যাপকভাবে মানে একটা রাজনৈতিক দল হয়ে ওঠার জন্য যেই মানে মানে যোগ্যতা বা যে ইনভায়রনমেন্ট, সেই ইনভায়রনমেন্টটা পুরোটা নষ্ট হয়ে গেছিলো, এবং সেই জায়গাগুলো আমি তুলে ধরেছিলাম আসলে। ওই জন্য ওই ফ্যামিলিটা, নূরের ফ্যামিলিটা আমার উপর খুব ক্ষিপ্ত হয়, এবং সংগঠনে প্রথম হামলাটা কিন্তু নূর তার খালাতো ভাইকে দিয়েই করায়। পরবর্তীতে আপনার হলো যুব অধিকার পরিষদ, নুরুল হক নূর করিয়েছেন, এটা কি আপনি শিওর? এটা সে দাঁড়ায়েছিল পাশেই, আচ্ছা আচ্ছা, পাশেই দাঁড়ায়েছিল। আপনি তখন তাকে কিছু বলার চেষ্টা করেননি? না, কি বলবো, আমরা বুঝে ওঠার আগেই কতগুলো মাথায় কিল ঘুষি মাইরা মানে পালাই গেছে, ঠিক আছে। বিষয়টা এইরকম। এখন দেখা হয়? এখন ওই ছেলেকে তো এখনো মানে আমি দেখছি না, আশেপাশে ভয়তে এদিকে আর আসে না, ঠিক আছে। আপনাকে ভয় পাচ্ছে? আমাকে ভয় পাচ্ছে না বেসিক্যালি। আপনার হলো তারপর একটা মামলা হয়েছিল ওই সময় আমাকে হামলা করার বিষয়ে, সে কারণে হয়তো বা এদিকে কম আসে। এবং মানে আমি আসলে মামলাগুলো মানে না রাখার একটা চিন্তা করতেছি, যে এগুলো অযথা রেখে লাভ নাই, আমাদের দেশে তো কোনো ন্যায় বিচার এগুলো ক্ষেত্রে সম্ভব না। আর আপনার হলো পরবর্তীতে দ্বিতীয় দফায় যখন হামলার শিকার হলাম, মঞ্জুর মুর্শিদ মামুন, তারপরে হলো রুহি সহ বেশ কিছু ছেলে পেলে, তখন মানে আমি যে একদমই কিছু করতে পারতাম না তাদের, তা না। বিষয়টা হলো যে আমি যখন আক্রান্ত হচ্ছিলাম, আমার পাল্টা একটা আক্রমণ করার ইচ্ছা হচ্ছিল না। মানে এই ছেলেগুলোর সাথে একসাথে বসে খেয়েছি, গল্প করেছি, অনেকের সাথে পাশাপাশি এ, মানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে, একসাথে বসে গলা গলা মিলিয়ে গান গেয়েছি, দেখা হয় ঠিক আছে। তো সেই জায়গা থেকে যারা আমাকে হামলা করতেছে তাদেরকে পাল্টা একটা হামলা করা, এইটা আমার মধ্যে একটা হচ্ছিল যে না, এটা পসিবল না, বুঝতে পারছি। ঠিক আছে। এখনো দেখা হয়, মানে যে যারা যারা হামলা জড়িত তাদের সাথে দেখা হয়, হাই হ্যালো মানে মানে এমনি ক্ষোভ নাই কোনো। ক্ষোভ নেই আপনাদের? মানে আপনাদের ভিতরে কি রাজনৈতিক মিটিং বা না, ওইভাবে আলোচনা মিটিং হয় না। মাঝখানে আমরা দুটা টিম একসাথে হওয়ার জন্য আপনার হলো আমাদেরকে ডেকেছিল তারা, আমরা সেই ডাকে, কে ডেকেছিল? এটা আপনার হলো নুরুল হক নূর মাঝে মাঝে মেসেজ করেছে, আপনার হলো তার কি বলতে চাইছে, কি বল? যে সবাই একসাথে রাজনীতি করার জন্য বিভিন্ন বিষয়গুলোতে নিয়ে, ঠিক আছে। মানে একসাথে রাজনীতি নাকি অন্য আপনাদের একই কি কোনো মানে দল দুইটা বা সংগঠন, কোনো কিছু? না দুটো সংগঠন এক হয়ে যাওয়ার বিষয়ে, বিভিন্ন প্রস্তাব বিষয়ে সে বেশ আগ্রহ দেখিয়েছে। এগুলোর প্রমাণাদিও আমাদের কাছে আছে, ঠিক আছে। তো কি প্রমাণ? আমি আমার মানে আমাদেরকে যে ডাকছে, এদিকে এই বিষয়ে আগ্রহ পোষণ করছে, এগুলো বোঝা যায়। আমি নিজে আগ্রহ নিয়ে তাকে কখনো টেক্সট করি না। মানে আচ্ছা আচ্ছা, আমাকে দেখাবেন? না, একটা জিনিস দেখাতে পারবো, সেটা হলো সে হলো 24 ঘন্টার মধ্যে মেসেজ ডিলিট হয়ে যাবে এরকম একটা অপশন দিয়ে রাখছে, আচ্ছা আচ্ছা, এটা দেখতে পারবেন। তো আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন? এগুলো অনেক স্ক্রিনশট আছে, সেগুলো খুঁজে বের করতে হবে হয়তো বা। আমরা বুঝি যে সে এই ম্যাচটা ডিলিট করতে পারে, রেখে দিই। আর এগুলো মানে হলো, আর এখন তো অনেক কিছু এডিট করা যায়, এগুলো পোস্ট করলেও মানুষ কম বিশ্বাস করে আচ্ছা, যে আমরা ষড়যন্ত্র করছি কিনা বা এরকম। ওই জন্য এগুলো নিয়ে তারা আপনাদেরকে একসাথে রাজনীতি করার বিষয়টা খারাপ কিছু না, হ্যাঁ, এটা পজিটিভলি। কিন্তু আপনারা মানে এখন আমি বিষয়টা বলি যে আমার ক্ষেত্রে যেটা বিষয়, যে আমি আসলে মানে এতটুকু উচ্চ বিলাসী না যে আমাকে অনেক মানে আসমানে উঠতে হবে, ঠিক আছে, বা আমাদের সংগঠনকে অনেক আসমানে উঠতে হবে, ক্ষমতায় যেতে হবে। আমি এই ধরনের উচ্চ বিলাসী না। আমরা ছোট একটা টিম হিসেবে সমাজের কিছু কাজ করতে চাই, গড়াইতে গড়াইতে যেতে চাই, ঠিক আছে, এইরকমই। এর জন্য ইসরায়েলের সঙ্গে মিটিং করতে হবে, রয়ের সঙ্গে আঘাত করতে হবে। ইসরায়েলের সঙ্গে মিটিং এর যে বিষয়টা, এটা মানে এটার সত্যতা আপনারা পেয়েছিলেন? এটার সত্যতা আপনারা পেয়েছেন নাকি? না, আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে। আপনাদের কি আমি আমি আপনার কাছে জানতে চাই যে এমনি একজন সাংবাদিক হিসেবে একজন সাংবাদিক হিসেবে আমি আপনার কাছ থেকে জানতে চাই। আপনি কিছু বলবেন না, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি একজন সাংবাদিক হিসেবে। আচ্ছা, ঠিক আছে। বিষয় হলো যে সে নিজেই ফেসবুকে পোস্ট করেছে, তো আপনারা দেখেছেন না, যে তার সঙ্গে আমার হয়তো বা দেখা হয়ে থাকতে পারে, সেলফিও চলে থাকতে পারে, বাট আমি তখন তাকে চিনতাম না। আচ্ছা, এটা সে ফেসবুকে পোস্ট করেছে। আচ্ছা, এটাও তো না বলার মতোই একটা জিনিস, কিন্তু আপনাদের কাছে কি স্পেসিফিক ভাবে স্বীকারোক্তি দিয়েছিল যে দেখা করেছে? আমার যতটুকু মানে মনে হচ্ছে যে আপনি একটা লাইভে, ফেসবুক লাইভে এই কথাটা বলেছিলেন যে নুরুল হক নূর আপনাদের সামনে একটা মিটিং এ সে স্বীকার করতে বলতে হয়েছে, এরকম ওই মোমেন্টটা কি ছিল, ওই সিচুয়েশনটা কি ছিল, যে একটু আমাদের সাথে শেয়ার করতেন ছোট্ট করে?
আসলে এই বিষয়গুলো ভুলে দিতে চাই আপনারা। আমরাও ভুলে যেতে চাই, কিন্তু আমি জানতে চাচ্ছি ছোট্ট করে, এই জন্যই তো বললাম যে এগুলো সবাই ভুলে গেছে, আমরাও ভুলে যেতে চাই। জাস্ট সিম্পলি ওইটাই যে আমি আমার দরকার মনে হয়েছে, আমি মিটিং করেছি, আমি কি সব আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি করব না করব, তাহলে আমার রাজনীতি থাকে এই বিষয়টা এইরকমই। লেনদেনের বিষয়টা, লেনদেনের বিষয়টা কেউ কি ওটা স্বীকার মানে বলে যে আমি এত টাকা নিয়েছি? আচ্ছা, মানে আপনাদের কাছে এরকম না, না। কোনো আমি দেখা দেখা সাক্ষাৎ করা, মিটিং করেছে দীর্ঘ সময়, বলেছে, এগুলো স্বীকার করেছে। পাশাপাশি ওই সময়ে যে ব্যক্তিটা গ্রেপ্তার হয়েছিল দুবাইয়ে, ওই ঘটনায় একজন কিন্তু গ্রেপ্তার হয়েছিল, সে ব্যক্তি স্টেটমেন্ট দিল না মনির ইঞ্জিনিয়ার। আপনি যতদিন পর্যন্ত এই মানে বেশ কত বছর হবে আপনি রাজনীতির সাথে জড়িত আছেন, অ্যাক্টিভিস্ট? আমি আমি 2016 সাল থেকেই ছাত্রদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে ছোট ছোটভাবে কাজ করার চেষ্টা করি। আচ্ছা, রাজনীতিতে আপনার এই কত কয়েকটি বছরে আপনার সবচেয়ে বড় সাফল্য কি কি বলে মনে হয় যে আপনার এই আমাদের সাকসেস মানে সফলতা পাইছি? জি, আমি আপনার হলো 383 জন প্রবাসী যখন গ্রেপ্তার হয়, তার মুক্তির বিষয়ে আমি আদালতে খুব দৌড়ঝাঁপ করেছি তাদের জামিনের জন্য, এবং তাদের মেজরিটি অংশকে আমিই জামিন করিয়েছিলাম। ঠিক আছে, এটা আমার ভালো লাগা একটা মুহূর্ত বা স্মৃতি যে আমি এই বিষয়ে কিছু কাজ করার চেষ্টা করেছি। আরেকটা ভালো লাগার স্মৃতি যে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনের মধ্য দিয়ে দেশের কিছু উপকার করার চেষ্টা করেছি, দেশের কোম্পানিগুলোর সেলস বেড়েছে, ছেলেপেলের এমপ্লয়মেন্ট হয়েছে, সে জায়গা থেকে ভালো লাগে যে এটুকু। এর বাইরে অন্য অন্য বিষয়গুলো অনেক আছে যেগুলো আপনার হলো অতটা ইম্প্যাক্টফুল না। ঠিক আছে, আমি একটা জিনিস জানতে চাই, যে প্রশ্নটা আমি একদম সর্বপ্রথমে করতে চাচ্ছিলাম, যে আপনি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যতক্ষণ আপনি বাইরে রাজনীতি বা সাধারণ মানুষের সাথে থাকেন, সাংবাদিকদের সাথে মানে আপনার কথা হয়, ইন্টারভিউ দেন, তো এমন কোনো প্রশ্ন আছে যে আপনার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আমাকে কেউ করছে না, কেউ এই প্রশ্নটা করতেছে না, যে এই প্রশ্নটা করুক, এরকম কোনো প্রশ্ন আপনার ভিতরে আছে? এমন এমন একটা প্রশ্ন যেটা অন্য কেউ করছে না। কেউ করছে না, বাট আপনি চাচ্ছেন যে আমাকে এই ধরনের প্রশ্ন করুক, আমাকে এই ধরনের জিনিস আমার কাছ থেকে সাংবাদিক জানতে চাক। থাকে না যে আপনি বলছেন যে এতক্ষণ 1 ঘন্টার ইন্টারভিউ হলো, বাট আমি যা বলতে চাচ্ছি সেটাই বলতে পারছি না, আমার কাছে আমি যে প্রশ্নটা চাচ্ছি সেই প্রশ্নটাই আমার কাছে করছে না, এরকম কোনো প্রশ্ন আপনার আছে সব কিনা? প্রশ্নই করেই ফেলে। মানে আপনার এরকম কোনো প্রশ্ন আপনার নাই? মানে আপনার কোন কোন ধরনের বই পড়তে পছন্দ করেন? কি ধরনের বই পড়েন? আমি আপনার হলো ভুলে গেলাম ওনার নাম, আমার খুব ফেভারিট আন্না কারেনিনা একটা লেখা আছে, ওইটা ওনার লেখা, ওনার ওটার রাইটার যেটা, ওনার অনেকগুলো বই পড়েছি। রাজনীতি যদি না করতেন, তারপরে অ্যাক্টিভিস্ট যদি না হতেন, তাহলে চন্দ্রের বইগুলো আগে পছন্দ করতাম, হ্যাঁ, তো এখন আর পছন্দ করি না, আগে পছন্দ করতাম। এখন কেন পছন্দ করেন? এখন পছন্দ করি না মানে তার লেখাগুলোতে অতিরিক্ত ভারতীয় সংস্কৃতি, চর্চা, পূজা অর্চনা এগুলো কেন্দ্রিক, মানে বিষয়টা মানে তাদের সাহিত্য এবং সংস্কৃতিটা তাদের ধর্মীয় লড়াইয়ের মতো লাগে আমার কাছে। ঠিক আছে, যে তারা ওই সাহিত্যের মধ্য দিয়ে তাদের ধর্মের প্রচার প্রচারণা করেছে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরও করেছে, সেটা শরৎচন্দ্রও করেছে। তো আগে এগুলো পছন্দ করতে আমি আগে গুনগুন করে গাইতাম, মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না, এটা এখন আর গাই না, নিজেকে পরিবর্তন মানে এগুলো আমরা চেঞ্জ করে ফেলি। যদি রাজনীতি না করতেন তাহলে কি করতেন? রাজনীতি না করলে আমি একজন ব্যবসায়ী ছিলাম, পাশাপাশি একজন মানবাধিকার কর্মী হিসেবে কাজ করেছি। তারপরে আমি মধুমিতার সঙ্গে কাজ করেছি এক সময়, মধুমিতার ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছি বগুড়াতে, সেখানে দীর্ঘদিন এইচআইভি আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করেছি। তো এরকমভাবে অনেকগুলো কাজই করেছি আসলে। আমার জীবনে কোনো এইম ছিল না যে আমি এটা হব, এটা করব, আমি আসলে জানতাম না কি করব। এমনিতেই আপনার হলো বাবা মা পড়াশোনা করতে বলেছে বা আমার শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এই জন্য জ্ঞান অর্জন করেছি। লাইব্রেরিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে এই বই ধরতাম, ওই বই ধরতাম, এটা পড়তাম, ওটা পড়তাম, পড়তে ভালো লাগতো। প্রায় কয়েক মানে হাজার বই পড়েছি। ঠিক আছে, আপনার হলো সে জায়গা থেকে আপনার হলো আমি আমার নিজের জীবনের কোনো এটা হতে হবে। ছোটোবেলায় যখন আমাকে স্যার জিজ্ঞাসা করছে যে তুমি কী হবে, আমি হুট করে ভুলে বলে ফেলেছিলাম আমি ট্রেনের ড্রাইভার হব। ঠিক আছে, ট্রেনের ড্রাইভার কেন হব তা আমি বলছি যে সারা দেশে ঘুরে বেড়াবো শুধু। ঠিক আছে, আচ্ছা, তো এইরকমভাবে
বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা হতো, কখনো আইটি ফার্মে ব্যবসা করছি, কখনো দই বিক্রি করছি। আসলে জানি না আসলে সামনে কি করব, কোনো নির্দিষ্ট ডিজায়ার গোল নাই যে আপনার হলো আমি এটা করতেই হবে, এটা করতে হবে। এমনি চলতেছি, ভালো আছি। আগামী নির্বাচন নিয়ে আপনাদের চিন্তা ভাবনা বা আপনাদের ভাবনা চিন্তা কি, আপনাদের দলের আগামী আপনাদের নির্বাচন দলের বলতে অবস্থা কি, আপনাদের দলের অবস্থা সম্বন্ধে ছোট্ট করে যদি আমরা শেষ করে দেবো, ছোট্ট করে যদি আপনাদের দলের অবস্থা সম্পর্কে একটু বলতেন। আমরা একটা ফর্মুলা দিয়েছিলাম যে বাংলাদেশের সকল বিরোধী দল, তারপরে সামাজিক সংগঠন, তারপরে আধা রাজনৈতিক সংগঠন, এরকম যত সংগঠন আছে তাদেরকে নিয়ে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করব। সেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আমরা সবাইকে নির্বাচনে আহ্বান জানাবো, এইরকম একটা প্ল্যান ছিল, যেটা সরকারের নিয়ন্ত্রণে না। আমরাই তত্ত্বাবধায়ক সরকার গঠন করব। এটা অনেকটা দেশদ্রোহী কাজের মতো। এটা আমাদের দল থেকে আমরা এটা বলেছিলাম যে যেহেতু সরকার তত্ত্বাবধায়ক সরকারকে মানে নিচ্ছে না এবং তত্ত্বাবধায়ক সরকার লিগালি লফুলি বাতিল হয়নি, তাই আমরা এটা করতে পারি, এটা লয়ের মধ্যে এখনও আছে। ঠিক আছে, তো আমরা এটা করে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাবো একটা সরকার ব্যবস্থাপনার জন্য। তো এইটাই, এছাড়া অন্য কোনো আইডিয়া কাজ করে না যে কীভাবে কী হবে। স্রেফ আমি বলি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাড়া অন্য কোনো তাকে ক্ষমতাচ্যুত করাই মানুষের একমাত্র লক্ষ্য হওয়া উচিত, এবং আমাদের না। এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করানো খুবই জরুরি। ঠিক আছে, কেন জরুরি? ভারতীয় কি ওই প্রধানমন্ত্রী হওয়ার অবস্থায় আছেন? হ্যাঁ আছে। ওনাকে উনি ফ্রি করে দেন, ফ্রি হয়ে গেলে মানুষ সুস্থ হয়ে যায়। একটা মানুষকে সারাক্ষণ ঘরে বন্দি করে রাখছেন, সে আপনি কি তাকে দেখতে গিয়েছিলেন? তাকে দেখতে যাব কিভাবে? কখনো জাননি না আপনাদের? আমার সাথে দেখা হয়েছে। আচ্ছা, আমার সাথে অসুস্থ হওয়ার আগে? না, আগে দেখা হয়েছে, অনেক আগে দেখা। আমাদের স্কুলে গিয়েছে, আমি যখন জেলা স্কুলে পড়তাম তখন দেখা হয়েছে। হ্যাঁ, কয়েক দফায় দেখা হয়েছে। তারেক রহমান। কিভাবে বুঝলেন যে সে এখন ক্ষমতা পেলে সুস্থ হয়ে যাবে? ক্ষমতা পেলে সুস্থ হবে না, তাকে যে অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে, এই অবস্থা থেকে বের হলে উনি সুস্থ হয়ে যাবেন। ওনার এই অবরুদ্ধ অবস্থায় অসুস্থতার কারণ, এবং ওনার বাংলাদেশের স্বার্থে ওনার প্রধানমন্ত্রী হওয়া দরকার, বাংলাদেশের স্বার্থে ওনার জামিন হওয়া দরকার বা ওনার মুক্ত হওয়া দরকার। আসলে উনি এই অবস্থায় রয়েছেনই শুধুমাত্র ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশে যে সমুদ্র সীমা নিয়ে লড়াই হয় আন্তর্জাতিক আদালতে, এই মামলাটা কিন্তু ওনার সময়ে ওনার সরকারের করা। ঠিক আছে, সামনে আপনার দলের বড় কোনো কর্মসূচি বা? আমরা ছোট দল, এই ধরনের বড় কোনো প্ল্যান নাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি আপনাকে বলবো যে আমাদের এই টোটাল এতক্ষণের ইন্টারভিউ বা যে আলাপ হলো, এই বিষয়ে যদি এই ক্যামেরায় তাকে কিছু একটা বলতেন, মাস্টার ক্যামেরা কিছু একটা, যদি আপনার যেটা মনে হয় যে কথা বলে যা মনে হইলো আপনার কাছে, কেমন লাগলো এই বিষয়ে, জাস্ট এই ক্যামেরায় তাকে যদি বলতেন। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ। আমাদের এই সময়টাতে বাংলাদেশ একটা বড় সংকটে আছে। যে সংকটগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি, সেটা হতে পারে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই, হতে পারে কোটা সংস্কারের জন্য লড়াই, অথবা ফ্যাসিবাদ সরকার থেকে মুক্তির লড়াই। অনেকগুলো বিষয়ে আমরা কাজ করছি। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। হয়তো বা আপনারা আমাদেরকে ওইভাবে বিশ্বাস করেন না, আস্থা রাখেন না, সেজন্য আমাদের ডাকে আসেন না। তো আপনাদের প্রতি আহ্বান যে আপনারা আপনাদের পছন্দের একজন মানুষকে খুঁজে বের করেন, যাদেরকে কেন্দ্র করে আপনারা রাজনীতি করবেন, সমাজের জন্য কাজ করবেন, দেশের পরিবর্তন আসবেন। বাট এটা আপনাদের খুঁজে নিতে হবে, কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে, ট্রাস্ট করতে হবে, এবং সেই ট্রাস্ট করে তারা নেতৃত্বে রাজপথে আসার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে। না ঠিক আছে, আমাদের প্রশংসা একটু করে দেন না। এতক্ষণ আমরা ইন্টারভিউ নিলাম, আমি আসলাম কষ্ট করে, সবাই আসলাম, নিজেদের প্রশংসা নিজেরাই করাই নিতে চাই, আপনারা তো করবেন না। আচ্ছা, আমি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হয়ে হলো আই নিউজের মাধ্যমে। আই নিউজ 2018 সালে আমার একটা বক্তব্য ওই সময় প্রচার করেছিল রাজু ভাস্কর্যে। সেই বক্তব্যটা আমার যারা রাজনৈতিক মেটরা আছে তারা আমাকে সমালোচনা করেছিল যে এটা কী বক্তব্য দিলেন, মনে হয় ক্লাস নিচ্ছেন। অথচ সেই সময় আমার এই বক্তব্যটা আই নিউজে প্রায় 4,80,000-এর মতো ভিউ হয়। অনেক 2018 সালে পুরনো বক্তব্য। তখন আই নিউজেরও মনে হয় প্রাইমারি একটা স্টেজে ছিল, এবং ওইভাবে ভিডিও দেখতো না, কিন্তু আমার ভিডিওটাই হুট করে ওই সময় ফ্ল্যাশ আউট করে। তো এর পরবর্তীতে আরও অনেকগুলো বক্তব্য রয়েছে, যেমন হলো জিয়াউর রহমানকে নিয়ে একটা বক্তব্য, যেটা আপনাদের একজন প্রতিনিধি আমার সামনেই বসে আছে, উনি সম্ভবত নিয়েছিলেন, সেটা অনেক মানুষ দেখেছিল।
তো আমার অনেকগুলো মানে বার্তা আপনাদের মাধ্যমে গিয়েছে, সেই বার্তাগুলো দেশের মানে কোটি মানুষ দেখেছে, লক্ষ লক্ষ না, আপনার হলো 1 কোটি মানুষও দেখেছে, এরকমও আছে। তো এই জন্য ধন্যবাদ জানাই যে যেই সময়টাতে প্রচলিত গণমাধ্যমগুলো আমাদের কথাগুলো তুলে ধরে না। দেখেন সোসাইটির মানুষগুলো মানে আমার বক্তব্য বা আমার কথা বা আমার মতো অনেক অ্যাক্টিভিস্টের কথা শুনতে চায়, পছন্দ করে, কিন্তু গণমাধ্যমগুলো ঐচ্ছিকভাবে মানে অথবা অনৈচ্ছিকভাবে আমাদেরকে এড়িয়ে যায়। ঠিক আছে, সে জায়গাগুলোতে আপনারা যে প্রান্তিক পর্যায়ের বা ছোট পর্যায়ের অ্যাক্টিভিস্টদেরকে গুরুত্ব দিয়ে তাদের ইন্টারভিউ নেন, কথাগুলো দেন, মানুষকে তুলে ধরার সুযোগ দেন, এইটা আপনার হলো আমাদের রাজনৈতিক অগ্রগতি, অ্যাক্টিভিজমের অগ্রগতির জন্য বেশ সহায়ক হচ্ছে, এবং মানুষও তাদের যা খোঁজে সেটা আপনাদের মাধ্যমে পাচ্ছে। আপনারা এটা অব্যাহত রাখবেন, এবং শুধু আমি না, আপনারা মাঝে মাঝে রিক্সাওয়ালার কাছে যাবেন, যেটা যান অলরেডি, ফুটপাতে যাবেন, মানুষগুলো সাফারেন্সগুলো অনেক জায়গায় তুলে ধরবেন, এবং আপনারা এই ধরনের কন্টেন্ট করার কারণে আপনারা নিজেরাও অনেক হয়রানির শিকার হয়েছেন আমি যতটুকু জানি। বিশেষ করে রিক্সাওয়ালাদের অনেক ভিডিও আপনারা দেওয়ার কারণে অনেক প্রেশারে পড়েছেন। তো এই ধরনের প্রেশার অব্যাহত থাকবে, যতটুকু আকপিচ করে কম্প্রোমাইজ করে টিকে থাকা যায় আপনারা এই চেষ্টা অব্যাহত রাখবেন। আই নিউজ একটি অনেক ভালো প্ল্যাটফর্ম। এই আই নিউজের প্ল্যাটফর্মের মাধ্যমে একটা সময় আর্নিং করারও সুযোগ ছিল লেখালেখির মাধ্যমে, তাই না? ওটা কি এখনো আছে? না, ওটা বন্ধ আছে। ওটা এখন বন্ধ আছে। করে দেওয়া হয়েছে। যাই হোক, একটা ভালো চেষ্টা ছিল ব্লগিংয়ের মতো যে লেখালেখি করা। তো যাই হোক, অনেকভাবে আই নিউজ চেষ্টা করেছে। আই নিউজ একটাতে সফল না হলেও আরেকটা নিয়ে কাজ করছে, তারা ভালো চেষ্টা করছে। আপনারা আই নিউজের সাথে সম্পৃক্ত থাকবেন, তাদের সঙ্গে যুক্ত হবেন। তাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, সেখানে কানেক্ট হয়ে আপনারা ভালো কিছু মানসম্মত কন্টেন্ট পাবেন। কন্টেন্ট বলতে খবর আপনার হলো অথবা প্রান্তিক মানুষের কথা, সেগুলো পাবেন, যেগুলো আপনাদেরকে সোশ্যালি জাগ্রত করবে, সচেতন করবে, এবং আপনার হলো সোসাইটির সাথে এই মুহূর্তে সোসাইটির কোন খবরটা আপনার জানা দরকার সেটা আপনাদেরকে জানাবে ইনশাল্লাহ।